চিরন্তন জাতির পিতা মুজিবুর রহমান মুজিব শতবর্ষ উদযাপনে নানা আনুষ্ঠানিকতা, 10 দিনের আয়োজনে দেশি বিদেশি শিল্পীদের মহড়া। প্রিয় বঙ্গবন্ধু, আজ তোমার জন্মদিন, আমি খুব খুশি। তুমি তো আমাদের জাতির পিতা। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নন, ছিলেন পৃথিবীময় নিপীড়িত মানুষের মুক্তির দূত, বলছেন বিশ্লেষকরা। নেতৃত্ব আর চেতনায় হয়ে ওঠেন বৈশ্বিক নেতা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বিএনপি নেতা মাওদুদ আহমেদ। মির্জা ফখরুল ও ওবায়দুল কাদেরের শোক স্মরণ করলেন রাজনৈতিক সহকর্মীরা। প্রেমের ফাঁদে ফেলে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর আপত্তিকর ভিডিও ধারণ বাধ্য করা হয় অনৈতিক কাজে। জড়িত বিত্তশালী পরিবারের উচ্চশিক্ষিত সন্তান আটক 1। ভোরের সময় সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। জাতির পিতা তিনি, তবে কেবল বাঙালি নয়, তিনি ভালোবেসেছিলেন সমগ্র মানব জাতিকে। বাঙালির স্বপ্নদ্রষ্টার দৃষ্টিসীমা 56,000 বর্গমাইলের বাংলাদেশ ছাপিয়ে ছিল বিশ্বময়। আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মদিনে নিভৃত টুঙ্গিপাড়ার এক অদম্য কিশোরের বিশ্বনেতায় পরিণত হওয়ার ধারাপ্রবাহের কথা জানাচ্ছেন তরিকুল ইসলাম সৌরভ। মানবতার মুক্তি সাধন করে একটা বিশ্ব মানবের সমাজ করতে চেয়েছিলেন, সেটাই তাকে বিশ্ব পরিসরে সকলের কাছে গ্রহণযোগ্য এবং এক মানবতাবাদী মহানায়ক মর্যাদায় অভিষিক্ত করেছিল। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো মুজিব শতবর্ষ উদযাপন। রাত 12টা 1 মিনিটে আতশবাজি ও ফানুস উড়িয়ে উদযাপন শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী, করা হয়েছে মনোমুগ্ধকর আলোকসজ্জা। একই সঙ্গে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এই উপলক্ষকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে মহড়া চালিয়েছে পুলিশ ও র্যাব। মঙ্গলবার রাত 12টা 1 মিনিটে চোখ জোড়ানো আতশবাজি ও ফানুস উড়িয়ে মুজিব শতবর্ষের প্রথম ক্ষণটি উদযাপন করল আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজন করে এ অনুষ্ঠান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামক এক দেশটি পৃথিবীর বুকে জন্ম হতো না। সারা দেশবাসী, আমাদের দেশের জনগণ সবাই এক উৎসবমুখর পরিবেশ রয়েছে। ফানুস উড়িয়ে এবং আতশবাজি করে এবং কেক কাটার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়েছে। এদিকে লাল সবুজের রঙের এমন মন মাতানো আলোকসজ্জায় যেন ফুটে উঠেছে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পতাকাটি। গুরুত্বপূর্ণ স্থাপনায় এই আলোর মেলা জানান দিচ্ছে জাতির জনকের নেতৃত্বে 5 দশক আগে হানাদার বাহিনীকে পরাজিত করে বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বরণ করে নিতেই রাজধানীকে সাজানো হয়েছে এমন বর্ণিল সাজে। উৎসব ঘিরে সকল অনুষ্ঠানের নিরাপত্তা দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও। 10 দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা রুখে দিতে রাত দিন মহড়ায় ব্যস্ত র্যাব পুলিশ সদস্যরা। অনুষ্ঠানমালা চলাকালীন সময়ে কোনো প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। রাজধানীকে বিভিন্ন পয়েন্টে ভাগ করে টহলে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিস্ফোরক শনাক্তকরণে বিভিন্ন ডিভাইসের পাশাপাশি রাখা হয়েছে ডগ স্কোয়াডও। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতে সজাগ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 10 দিনের অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক পর্দা উঠছে আজ। বিকেল 4:30টা থেকে প্রতিদিন এই অনুষ্ঠান চলবে 26 মার্চ পর্যন্ত। এতে যোগ দিতে ঢাকায় আসছেন 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। জাতীয় প্যারেড গ্রাউন্ডে দেশি বিদেশি শিল্পীরা শেষ মুহূর্তের মহড়ায় চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করছেন মূল আয়োজনের। আরও জানাচ্ছেন দেবাশিস রায়। প্রিয় বঙ্গবন্ধু, আজ তোমার জন্মদিন। বহুল প্রতীক্ষিত মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে এই মঞ্চ সরব হয়ে উঠেছে সব অনিশ্চয়তা আর শঙ্কা ভেদ করে। তোমাকে আমরা ভালোবাসি। জাতীয় প্যারেড গ্রাউন্ডে 17 মার্চ থেকে 26 মার্চ টানা 10 দিন বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই জোড়া আয়োজন উদযাপনে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই।
এই আয়োজনে অংশ নিতে বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় আসছেন প্রতিবেশী 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিশিষ্ট অতিথিরা। দেশীয় শিল্পীদের পাশাপাশি সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ নিয়ে মঞ্চ মাতাবেন ভিনদেশি শিল্পীরাও। শেষ সময়ের মহড়ায় তাই বিরতিহীন ব্যস্ততা তাদের। চিরঞ্জীব মুজিবের চেতনায় এই 10 দিনের আয়োজন মূলত সম্পন্ন হবে চিরন্তন মুজিব থিমের ওপর। প্রতিদিন আলাদা আলাদা থিমে পরিবেশিত হবে বিভিন্ন অনুষ্ঠানমালা। প্রথম দিনে থাকবে ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময় থিমের ওপর পরিবেশনা। এছাড়া প্রতিদিনই সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত সহ বিভিন্ন দেশের শিল্পীরা। বাংলাদেশের এই উদ্যোগে সামিল হতে পেরে খুশি অতিথি শিল্পীরাও। অনেক ইভেন্টে আমরা পার্টিসিপেট করেছি, কিন্তু এরকম একটা মানে অসাধারণ কি আরেকটা কথার সঙ্গে যোগ করি যে আমাদের দুজনেরই, মমতার এবং আমারও, আমাদের পিতৃকুল মাতৃকুলের জন্মস্থান কিন্তু বাংলাদেশ। প্রথম পর্বে আলোচনা ও পরের পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলে জানালেন আয়োজক কমিটির নীতি নির্ধারকরা। তারা বলছেন মুজিব ও স্বনির্ভর বাংলাদেশের বার্তা তুলে ধরা হবে এই আয়োজনে। এখানে যারা উপস্থিত হবেন তাদের প্রত্যেককেই করোনা পরীক্ষা করে আসতে হবে। যদি কোনো কারণে পজিটিভ হয় তিনি আসতে পারবেন না। প্রত্যেকের একটা আগ্রহ বন্ধু রাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের, এবং আমাদের যে 10 দিনের কর্মসূচি, সেই 10 দিনের কর্মসূচিতে 5 দিনের কর্মসূচিতে আমাদের বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা উপস্থিত থাকবেন। 10 দিনে প্রায় 5000-এর বেশি শিল্পী এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন। বুধবার বিকেল 4:30টায় প্যারেড গ্রাউন্ডে উদ্বোধনী পর্বে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির পাশাপাশি উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন বীর শহীদদের প্রতি। এ উপলক্ষে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে শেষ হয়েছে 3 বাহিনীর কুচকাওয়াজ ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর চূড়ান্ত মহড়া। সাভার থেকে মুজাফফর হোসেনের জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল 50 বছর পূর্তিতে এবারই প্রথম সাভারের জাতীয় স্মৃতিসৌধে 5টি দেশের রাষ্ট্রপ্রধানদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের কথা রয়েছে। এ উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের বহনকারী বিমান বাহিনীর হেলিকপ্টার তাদের নিরাপদে অবতরণের মহড়াও সেরে নিচ্ছে। প্রস্তুতিও শেষ হয়েছে 3 বাহিনীর কুচকাওয়াজ দলের। দেশি বিদেশি রাষ্ট্রপ্রধানদের আগমন উপলক্ষে নজিরবিহীন নিরাপত্তা নেওয়া হয়েছে। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এবং এই নিরাপত্তা ব্যবস্থা আগামী 26শে মার্চ পর্যন্ত এটা বলবৎ থাকবে। 17ই মার্চ বঙ্গবন্ধুর 101তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপ্রধান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। 19 মার্চ শ্রীলঙ্কা, 22 মার্চ নেপাল, 24 মার্চ ভুটান ও 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে। সময় সংবাদ, সাভার। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালী মন্দিরে সাজ রব। 27 মার্চ তার সংক্ষিপ্ত সফরের সফল আয়োজনে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত প্রশাসন। নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মমতাজ আহমেদ বাপের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুজিববর্ষ ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে আগমনের পরদিন আগামী 27 মার্চ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালী মন্দিরে আসছেন। তার আগমন উপলক্ষে মন্দির সহ শ্যামনগরকে নানাভাবে সাজাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঈশ্বরীপুরে সুবাহান বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রস্তুত করা হচ্ছে 3টি হেলিপ্যাড। এসএসএফ এর তত্ত্বাবধানে র্যাব, বিজিবি ও পুলিশ সহ প্রশাসনের সমন্বয়ে নিরাপত্তা বেষ্টনী দিয়ে মোড়ানো হচ্ছে পরিদর্শন এলাকা। ইতোমধ্যে র্যাবের মহাপরিচালক মন্দির এলাকা পরিদর্শন করেন। ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসব মুখর হয়ে উঠেছে সাতক্ষীরা শ্যামনগর উপজেলা। সাতক্ষীরাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে তাকে স্বাগত জানানোর জন্য। অত্যন্ত উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করছে। যশোরেশ্বরী কালী মন্দিরটি বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত একটি পবিত্র একটি তীর্থস্থান। এর আগে অনেকেই আসছে এখানে ভ্রমণ করতে বা দেখতে। এবার আসছে আমাদের ভারত থেকে প্রধানমন্ত্রী, তিনি আসছেন
এটা আমাদের মানে খুব আনন্দের বিষয়। সনাতন ধর্মাবলম্বীদের মতে দক্ষ রাজার কনিষ্ঠ কন্যার নাম ছিল সতীবালা। তিনি জন্ম থেকে মহাদেবের পূজারিণী ছিলেন। দক্ষ যজ্ঞে মহাদেবকে নিমন্ত্রণ না জানানোয় সতী দেহত্যাগ করেন। দুঃখ কষ্টে মহাদেব সতীকে নিয়ে তাণ্ডব নৃত্য করতে থাকেন। তখন দেবাদেব বিষ্ণুদেব এসে চক্রের মাধ্যমে সতীর দেহকে 51 টুকরা করে ফেলেন। সেই টুকরাগুলো যেখানে যেখানে পড়ে সেখানে একটি করে সতীপীঠ গড়ে ওঠে। তারই একটি রয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালী মন্দিরে। এটা আমাদের একটা তীর্থস্থান। বাংলাদেশে এরকম আরো 5টি তীর্থস্থান আছে। ভারতের প্রধানমন্ত্রী আসছেন, এটা গর্বের। সেজন্য সবার মধ্যে আনন্দের জোয়ার বইছে বলে জানালেন মন্দিরের পুরোহিত। মায়ের আশীর্বাদ মনে হয় ওনার পরে কিছু দৃষ্টিগোচর হয়েছে। তা সব মিলিয়ে যশোরেশ্বরী এখন ঈশ্বরীপুর যশোরেশ্বরী দেবী মন্দিরে একটা আনন্দের রেওয়াজ বয়ে যাচ্ছে। হিন্দু মুসলমানের ভিতরে একই একটা আনন্দ প্রভাব বইছে। এই সফরকে সফল করতে সাতক্ষীরার ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে জেলা প্রশাসন দিনরাত কাজ করছে। নেওয়া হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে এই বিষয়টিকে আমরা নিশ্চিত করছি। এটির সৌন্দর্য বর্ধন করা, সাতক্ষীরা জেলাকে কিভাবে ফুটিয়ে তোলা যায়। এই ধরনের একজন অতিথি এই পর্যায়ে এই জায়গায় হয়তোবা লাইফ টাইমে একবার আসে। তা আমরা আশা করব যে আমরা সবাই মিলে একটি চমৎকার নিরাপত্তা ব্যবস্থা করে তুলে এই সফরটা সফল করে তুলতে পারব। জেলা সদর থেকে 80 কিলোমিটার দূরে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরের যশোরেশ্বরী কালী মন্দিরটি প্রায় 300 বছর পুরনো। সময় সংবাদ, সাতক্ষীরা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফ্রান্সে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশটিতে স্থায়ীভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ মুজিব বর্ষ উপলক্ষে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ, সেই সাথে রাষ্ট্রদূতের বক্তব্য ও শিশু কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও কেক কাটার আয়োজন করা হয়। এদিকে দেশটিতে বসবাসরত বাংলাদেশের স্বনামধন্য স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ আক্ষেপের সুরেই বলেছেন, কোভিড-19-এর কারণে বঙ্গবন্ধুকে নিয়ে চিত্র প্রদর্শনী সহ অন্যান্য নানা আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত তাদেরকে তা স্থগিত করতে হয়। শতবার্ষিকীতে আমার ইচ্ছা ছিল আমি মহাত্মা গান্ধীর এক্সিবিশন প্যারিসে করেছি, আর আমার প্রিয় ব্যক্তি বঙ্গবন্ধু খুব স্বপ্ন ছিল যে প্যারিসে আমি একটা সলো এক্সিবিশন করব একা বঙ্গবন্ধুর উপর, কিন্তু ভাগ্যে জুটে নাই। কারণ প্যান্ডামিক, এই যে করোনা ভাইরাসের কারণে সব গ্যালারি বন্ধ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ বলেছেন, তারা বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য ফ্রান্সে স্থাপনের জন্য কর্তৃপক্ষের সাথে চেষ্টা করছেন। বঙ্গবন্ধু মহামানব, মহামানবের কোনো জন্ম, মৃত্যু কিংবা সময়কালের মধ্যে সীমা থাকে না। আমার বিশ্বাস অনন্তকাল মহাড়ম্বরের মধ্য দিয়ে মুজিব বর্ষ উদযাপিত হবে। আমরা ফ্রান্স আমাদের পক্ষ থেকে ফ্রান্সে যাতে একটা টাসু প্রতিষ্ঠিত করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের ফ্রান্স প্রবাসীদের সবার সহযোগিতা কামনা করছি। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই একটি অনুপ্রেরণার নাম। অন্ধকারের গহ্বর থেকে আলোর পথ দেখানো কিংবা একটি জাতিকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দেওয়ার নাম বঙ্গবন্ধু। আর তাই বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের হৃদয়ে বঙ্গবন্ধুও বেঁচে থাকবে। জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধু প্রেমীদের এটাই বিশ্বাস। মোহাম্মদ ওসমান বাবু, সময় সংবাদ, প্যারিস। ইউরোপের বিভিন্ন দেশে মুজিব শতবর্ষ উদযাপনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ফ্রান্সের প্যারিসে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, আপনি যেমনটি প্রতিবেদনে দেখছিলেন, বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস, ইউরোপিয়ান আওয়ামী লীগ ও স্থানীয় আওয়ামী লীগগুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সকাল হলেই আসলে সেই অনুষ্ঠানগুলো শুরু হবে। বিশেষ করে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পরবর্তীতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত,
গীতা বা অন্যান্য যে ধর্ম রয়েছে সেগুলো পাঠ করা হবে। সেই সাথে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ, রাষ্ট্রদূতের বক্তব্য এবং পরবর্তীতে প্রামাণ্য চিত্র প্রদর্শনী এবং শিশু কিশোরদের অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠানও কেক কাটা হবে। আমি বাংলাদেশ দূতাবাসে গেল বিকেলেও আসলে যোগাযোগ করেছিলাম, তো তারা বলেছেন যে সর্বশেষ প্রস্তুতি তারা আসলে নিচ্ছেন এই অনুষ্ঠান আয়োজনের জন্য। এই অনুষ্ঠানটি আসলে আরো বর্ণিল উৎসবের মধ্য দিয়ে এবং ঝাঁকজমকপূর্ণভাবে ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস এবং যে স্থানীয় আওয়ামী লীগগুলো রয়েছে তাদের আয়োজন করার কথা ছিল আর বর্ণিল উৎসবের মাধ্যমে। কিন্তু আপনি জানেন যে মোটামুটি ইউরোপের বিভিন্ন দেশে এখন আবার করোনার পরিস্থিতি কিন্তু অনেক খারাপের দিকে যাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে কিংবা সামাজিক দূরত্বের বিষয়টি মেনেই কিন্তু এখন শুধুমাত্র ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যেই তাদেরকে সীমাবদ্ধ থাকতে হচ্ছে। গেল রাত 12টার পরেই কিন্তু বিভিন্ন দেশের স্থানীয় আওয়ামী লীগ তাদের অনুষ্ঠানগুলো শুরু করেছে। জার্মান আওয়ামী লীগ ইতিমধ্যেই একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। সেখানে বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউরোপিয়ান আওয়ামী লীগ এবং স্থানীয় শিল্পীবৃন্দের সাথে বাংলাদেশের অতিথি শিল্পীরা অংশগ্রহণ করেছেন এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তারা আসলে সঙ্গীত পরিবেশন করেছেন। এখানে আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে ইউনেস্কো থেকে কিন্তু বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের যে ভাষণ সেটি কিন্তু বিশ্ব ঐতিহ্য হিসাবে স্থান করে নিয়েছে এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত যে আত্মজীবনের যে বইটি বিভিন্ন ভাষায় ইতিমধ্যেই অনুবাদ করা হয়েছে এবং ফরাসি ভাষায় কিন্তু এটি অনুবাদ করা হয়েছে এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এখানকার বিভিন্ন পৌরসভার মেয়র কিংবা গুরুত্বপূর্ণ মন্ত্রী যারা আছেন তাদের কাছেও কিন্তু এই বইটি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ফরাসি ভাষার যে বইটি সেই বইটি তারা পৌঁছে দিয়েছেন এবং সেই সাথে এখানে যে নতুন প্রজন্ম আসলে যারা বেড়ে উঠছে, স্থানীয় আওয়ামী লীগ কিন্তু তাদের যে শিশু কিশোররা রয়েছেন তাদের হাতে, যারা এদেশে বেড়ে উঠছেন, যারা ফরাসি ভাষা ভালোভাবে পারেন, যারা বাংলা একটু কম পারেন, তাদেরকে কিন্তু বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর বইটি তাদের হাতে তুলে দিয়েছেন এবং তারা এই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর বই পড়ে বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে এবং তারা যেন তাকে আদর্শ হিসাবে মেনে নেয় এবং একসময় যেন তারা আসলে বাংলাদেশে ফিরে গিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত যে বাংলাদেশ, যে বঙ্গবন্ধু যে বাংলাদেশকে দেখতে চেয়েছিলেন উন্নয়নের আসনে, যে বাংলাদেশকে তিনি উন্নত শিখরে দেখতে চেয়েছিলেন, যে বাংলাদেশকে তিনি উন্নত যে বহির্বিশ্বে যে উন্নত দেশগুলো আছে সে দেশগুলোর কাতারে আসলে দেখতে চেয়েছিলেন, সেখানে যেন এখানকার প্রজন্মরা বাংলাদেশে ফিরে গিয়ে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যায়, সেজন্য বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনের বইটি আসলে তারা এদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দিচ্ছেন, এমনটাই জানিয়েছেন এখানকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, বেশ কয়েক বছর আগে পার্লামেন্ট শহরে বঙ্গবন্ধু ভাস্কর্য স্থাপনের কাজ শুরু করেছিলেন ওয়াল বাংলাদেশ অর্গানাইজেশন সভাপতি কাজী এনায়েতুল এবং তিনি আমাকে জানিয়েছেন যে আবারও বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর যে ভাস্কর্যের যে কাজটি সেটি আবারও তিনি এগিয়ে নিয়ে যাবেন। স্থানীয় আওয়ামী লীগও বলেছে তারাও আসলে চাচ্ছে প্যারিসে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য যাতে স্থাপন করা যায় এবং সেই লক্ষ্যে কিন্তু তারা ইতিমধ্যে বিভিন্ন দপ্তরের সাথে তারা কাজ শুরু করেছিলেন এবং ওয়াল বাংলাদেশ অর্গানাইজেশনের সভাপতি কাজী এনায়েতুল্লাহ তিনি আমাকে জানিয়েছেন যে তিনি আবারও এখন সেখানকার মেয়র সহ অন্যান্য যে প্রশাসন রয়েছে তাদের সাথে জোরালো তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই বছরও যেন সেটির কাজ আবার তিনি পুনরায় শুরু করতে পারেন। বিশেষ করে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে তিনি সেটি করতে চাচ্ছেন এবং তিনি আশা করছেন যে তিনি এই বছরে আসলে বঙ্গবন্ধুর যে ভাস্কর্যের যে কাজটি রয়েছে সেটি তার পক্ষে আসলে সম্পন্ন করা সম্ভব হবে। তো মিম, এই ছিল আমার কাছে ইউরোপের বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠানের সর্বশেষ। মিম, ফ্রান্সের প্যারিস থেকে মুজিব শতবর্ষের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। দেশে টানা 7 দিন ধরে কোভিড-19 শনাক্ত হচ্ছেন 1000-এর বেশি। টানা দুদিনে মারা গেছেন 26 জন, শনাক্ত 17-এরও বেশি। আবহাওয়ার পরিবর্তনে শক্তিশালী হয়ে উঠছে করোনা ভাইরাস। যুক্তরাজ্যের নতুন স্ট্রেন দেশে করোনা ভাইরাস ছড়াতে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন কোনো বিশেষজ্ঞ। স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক জানান, স্বাস্থ্যবিধি মানাতে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, যদিও লকডাউনে হওয়ার পরিকল্পনা আপাতত নেই। ফারুক ভুইয়া, রবিনের রিপোর্ট।
দেশে ফের ঊর্ধ্বমুখী কোভিড-19 সংক্রমণ, সব সূচকেই পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে। মঙ্গলবারও প্রাণহানি ২৬ জনের, আর শনাক্ত ১,৭১৯ জন। এ নিয়ে টানা ৭ দিন শনাক্ত হল ১,০০০-এর বেশি। চাপ বাড়াচ্ছে হাসপাতালগুলোতেও। ফেব্রুয়ারির শেষ দিনের ১,৩৮১ জন থেকে বেড়ে এখন হাসপাতালে ভর্তি কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২,২৬০ জন। করোনা ভাইরাস যখন ক্রমেই চোখ রাঙাচ্ছে, তখনও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে ঢিলেঢালা মনোভাব। ব্যাগের মধ্যে মাস্ক রাখি, শেষ হয়ে গেছে, এখন কিনবো। গাড়িতে রেখে আসছে তো, দোকানে আসছিলাম ওই জন্য আর কি মাস্ক ছাড়া আসছে। করতে পারি না ভুলের কারণে, হয়তো দেখলাম যে 2 মিনিটের রাস্তা। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনে শক্তিশালী হতে পারে করোনা ভাইরাস। ইউকে ভ্যারিয়েন্টটা 6 জন বা 7 জনের মধ্যে পাওয়া গেলে তার মানে বেশ কয়েক হাজার লোকের মধ্যে এটা ছড়িয়ে পড়েছে বলে ধারণা। ইউকে ভ্যারিয়েন্ট বা অন্য কোনো ভ্যারিয়েন্ট এটার জন্য দায়ী না, এটা বাংলাদেশে যে ভ্যারিয়েন্টটি আছে সেই ভ্যারিয়েন্টই ছড়াচ্ছে। এদিকে করোনা পরিস্থিতির লাগাম টানতে জনসমাগম হয় এমন স্থানসহ সব ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর হতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা পাওয়া গেছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সাবধানতা অবলম্বন করার জন্য এবং মাস্ক পরাটা একদম বাধ্যতামূলক করার জন্য, প্রয়োজনে এতে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নেওয়ার জন্য এটা আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিদেশ থেকে ফেরা ব্যক্তিদের কোয়ারেন্টিন কঠোরভাবে নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের শীর্ষ পর্যায় থেকে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ৪,১২২ কোটি টাকা খরচে ৩০,০০০ বীর নিবাস নির্মাণ করবে সরকার। গতকাল একনেক সভায় অনুমোদন দিয়ে প্রকল্পের কাজ চলতি অর্থবছরেই শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও এই ভবন নির্মাণ কাজ শিখতে ৪৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্প প্রস্তাবনায় রাখা হয়েছে সরকারি ১৬ কর্মকর্তার বিদেশ ভ্রমণ। তবে মোট ব্যয়ের তুলনায় এই অর্থ খুবই সামান্য উল্লেখ করে পরিকল্পনা কমিশন বলছে, জেনে বুঝেই প্রকল্পে রাখা হয়েছে বিদেশ ভ্রমণ। জুবাইর ফয়সালের রিপোর্ট। উন্নয়ন প্রকল্পের প্রস্তাব মানেই নানামুখী খাতে খরচ, আবার কখনো অপ্রাসঙ্গিক বিদেশ সফর। এতে অপচয় হয় সরকারি অর্থের। এমন প্রবণতা বন্ধে বরাবরই পরিকল্পনা কমিশনকে কঠোর অবস্থান নিতে বলা হয় সরকারের উচ্চ পর্যায় থেকেই। কিন্তু তার ফল নিয়ে এখনো রয়েছে প্রশ্ন। এর মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের জন্য সারা দেশে ৩০,০০০ বীর নিবাস নির্মাণ প্রকল্পে ১৬ কর্মকর্তার বিদেশ ভ্রমণের জন্য রাখা হয়েছে ৪৮ লাখ টাকা। যদিও বিদেশ যাত্রার পক্ষে সাফাই গেয়ে পরিকল্পনা কমিশন বলছে, অন্য দেশ কিভাবে স্বাধীনতা সংগ্রামে শহীদদের মর্যাদা দিয়েছে সেই অভিজ্ঞতা নেবেন কর্মকর্তারা। মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, তারা কিভাবে সেই সব স্পিরিট আপডেট করে, তাদের জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে, এগুলি কিছুটা দেখার দরকার আছে। সভায় অনুমোদন দেওয়া হয়েছে পিরোজপুরের পল্লী অবকাঠামো উন্নয়ন, পদ্মার ভাঙন থেকে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলা রক্ষা প্রকল্প। তবে কার্যতালিকায় থাকলেও ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পটি প্রত্যাহার করেছে আইসিটি মন্ত্রণালয়। একটি প্রকল্প আইসিটি ডিভিশন প্রত্যাহার করে নেন, যেটা তারা পরে আবার পেশ করবেন। তো মূলত আজকে 6টি এজেন্ডা ছিল এবং 6টি প্রকল্পই অনুমোদিত হয়েছে। এই 6টি প্রকল্পে মোট ব্যয় হলো প্রাক্কলিত ব্যয় ৫,৬১৯ কোটি ৪৫ লক্ষ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ বছরের ২৪তম সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে রাজশাহী মহানগরীর সড়ক উন্নয়ন ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্প দুটিও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কুয়াকাটার বালিয়াবাড়িতে নির্মাণ করা হয়েছে বৃহত্তম বালু ভাস্কর্য। সৈকতে 0 পয়েন্টের কাছে প্রায় 40 ফুট দৈর্ঘ্য ও 8 ফুট প্রশস্ত এই ভাস্কর্য বানানো হয়। এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে 1952 সালের ভাষা আন্দোলন, 1966 সালের 6 দফা ও 1971 সালে মুক্তিযুদ্ধের নানা দিক। সৈকতে আসা দর্শনার্থীরা এই ভাস্কর্য দেখে ইতিহাসের নানা দিক সম্পর্কে জানতে পারবেন বলে জানান আয়োজকরা। 17 থেকে 26 মার্চ পর্যন্ত এই 10 দিন সহ পর্যটক সহ স্থানীয়দের জন্য উন্মুক্ত রাখা হবে ভাস্কর্যটি। বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে কিছু ধারণা আমরা এটা থেকে নিতে পারছি। এরকম উদ্যোগ আরো বিভিন্ন জায়গায়, বাংলাদেশে বিভিন্ন জায়গায় নেওয়া হোক, এটা আমরা চাই। নতুন প্রজন্মের জন্য যেমনটা শিক্ষণীয় বিষয়, আর পর্যটকদের জন্য একটি বড় পাওয়া। আমরা চাচ্ছি এটাকে যেন স্থায়ীভাবে কুয়াকাটায়
রাখার জন্য, সংরক্ষণ করার জন্য। মুক্তিযুদ্ধ, আমাদের বিজয়, আমাদের 6 দফা, আমাদের ভাষা আন্দোলন সবকিছু মিলে একটা ক্লাস তৈরি করছি। 17 মার্চ থেকে 26শে মার্চ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পর্যন্ত প্রদর্শনীটা থাকবে। দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে 2 শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দুর্নীতির দায়মুক্ত দেওয়ার অভিযোগ উঠেছে। বিদায় নেওয়ার আগে গত 5 মাসে তিনি এগুলো করেছেন বলে রিপোর্ট করেছে একটি গণমাধ্যম। বিষয়টি রাষ্ট্রপক্ষ নজরে আনলে দায়মুক্তি পাওয়া ব্যক্তিদের তালিকা চেয়েছেন উচ্চ আদালত। গত 10 মার্চ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে অবসরে যান ইকবাল মাহমুদ চৌধুরী। অবসর নেয়ার পর তার বিরুদ্ধে অনুসন্ধান না করে 2 শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়মুক্তি দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে রিপোর্ট করে একটি গণমাধ্যম। রিপোর্টে বলা হয় 2020 সালের 1 অক্টোবর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত তিনি এসব করেছেন। এমনকি এই সংক্রান্ত কাগজপত্রও সরিয়ে ফেলেছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে রিপোর্টে কারো বরাত দেওয়া হয়নি। মঙ্গলবার গণমাধ্যমের এই প্রতিবেদন উচ্চ আদালতের নজরে আনে রাষ্ট্রপক্ষ। এরপরই সাবেক চেয়ারম্যান অবসর নেয়ার আগের 5 মাসে কাদের দায়মুক্তি দেওয়া হয়েছে তাদের একটি তালিকা চেয়েছেন। রিপোর্টের সপক্ষে থাকা তথ্য প্রমাণও চাওয়া হয়েছে। যেখানে তথ্য প্রমাণ সহ রিপোর্টটা এসেছে সেটা অবশ্যই খতিয়ে দেখা উচিত, কারণ দুদকের মাধ্যমে যে সারা দেশে দুর্নীতি দূরের যে একটা আস্থা, জনগণ যাতে বিভ্রান্ত না হয়, এটা সত্যটা রিপোর্টের সত্যতা যাচাই করা, এবং যদি ওই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে ওনারা দেখি পরবর্তীতে আদেশ দেবেন। দুদক আইনজীবী জানান তারা আদালতের নির্দেশ পালন করবেন, তবে দায় মুক্তি দেওয়ার একক এখতিয়ার দুদক চেয়ারম্যানের নেই। কোনো অব্যাহতি দেওয়া হয়েছে কিনা ইনকোয়ারি করে, অব্যাহতি যদি দেওয়া হয়ে থাকে, কাজের অব্যাহতি দেওয়া হয়েছে সেটা আমরা ফিরিস্তি আদালতে দাখিল করব নির্ধারিত তারিখে। এছাড়া সাধারণ বীমা কর্পোরেশনে 10 বছর ধরে জালিয়াতি করে 26 কোটি টাকা আত্মসাৎ করা একটি চক্রের বিষয়ে তথ্য চেয়েছেন উচ্চ আদালত। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। জামালপুরে সাব রেজিস্ট্রার অফিসে জানালার গ্রিল কেটে অন্তত 7টি কক্ষের কাগজপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত ওই অফিসে এই ঘটনা ঘটে। জামালপুর সদরের সাব রেজিস্ট্রার মাহবুব হোসেন জানান, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় সাব রেজিস্ট্রার অফিসে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা অফিসের 15টি আলমারির তালা ভেঙে ভেতরের সমস্ত কাগজপত্র তছনছ করে। এই ঘটনায় কোনো দলিল ও কাগজপত্র খোয়া গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চট্টগ্রামে হালদা নদীর মা মাছ ও ডলফিন রক্ষায় নৌ পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। নদীর জীববৈচিত্র্য রক্ষায় পুলিশ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা নদী গবেষকদের। সেই সঙ্গে নদীর সুরক্ষায় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী, যেখানে এপ্রিল মে মাসে মা মাছ ডিম ছাড়ে। সেই নিষিক্ত ডিম সংগ্রহ করে সারা দেশে ছড়িয়ে দেন ডিম সংগ্রহকারীরা। হালদা নদীতে মাছ ধরা নিষিদ্ধ হলেও বিভিন্ন সময় দুষ্কৃতিকারীরা মা মাছ নিধন করে। এছাড়া ইঞ্জিন চালিত বালুবাহী নৌকার ধাক্কায় ও জেলেরা লোভের বশবর্তী হয়ে হত্যা করে বিরল গাঙ্গেয় প্রজাতির ডলফিনদের। তবে দীর্ঘদিন পর হলেও হালদার জীববৈচিত্র্য রক্ষায় গত বছরের ডিসেম্বরে স্থাপন করা হয়েছে অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্প। যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি ও টহলের মাধ্যমে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে হালদার উপর। এই ক্যাম্প স্থাপন করার পরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব যেটা দিচ্ছি এটা হলো যে কিছু চোরাজল্লা ছিল, তারা কিন্তু বর্তমানে আর নাই। এই ক্যাম্প হওয়ার পরে হালদা নদীতে যে মাছের যে ব্যাপক এই উন্নতি, আমার মনে হয় যে এটা আগের চেয়ে অনেক বেশি হবে এখন। হালদার মাছ রক্ষায় নৌ পুলিশ ক্যাম্প স্থাপন ইতিবাচক বিষয় বলে জানিয়েছেন হালদা গবেষকরা। ইউনিফর্ম নিয়ে যখন নদীতে নামে তখন কিন্তু সবাই ভয় পায়। যারা অবৈধ বালি উত্তোলনকারী বা মাছ শিকারী, যারা ডলফিন হত্যা করে, তাদের মধ্যে যখন একটা ইমপ্রেশন কাজ করে যে এখানে সিসিটিভি ক্যামেরা আমাকে দেখা যাচ্ছে, এই যে একটা ইম্প্যাক্ট, আমি মনে করি এটি একটা ভালো একটা পরিবর্তন আনতে সক্ষম হবে। এদিকে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়েছেন, গুরুত্বপূর্ণ নদী হালদা রক্ষায় সরকারের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনোভাবেই যাতে হালদা ক্ষতিগ্রস্ত না হয় সেখানে যত প্রকার মেজার্স নিতে হয় সব মেজার্স আমরা নিচ্ছি। গত বছর হালদায় নদী থেকে কাপ জাতীয় মা মাছের 25,536 কেজি নিষিক্ত ডিম সংগ্রহ করেছিল সংগ্রহকারীরা, যা গত 14 বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড হয়েছিল। দীর্ঘদিন পর হলেও নৌ পুলিশ ক্যাম্প স্থাপন হওয়ায় হালদা নদী আগের থেকে অনেক বেশি সুরক্ষিত হবে বলে মনে করেন হালদা সংশ্লিষ্টরা।
চট্টগ্রামের হালদা নদীর পাড় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। ভারতে পণ্য রপ্তানিতে নতুন দ্বার উন্মোচন করল বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার দুপুরে নরসিংদীর ঘোড়াশাল জেটি থেকে প্রথমবারের মতো নৌপথে খাদ্যপণ্য রপ্তানির উদ্বোধন করা হয়। এ সময় নৌ প্রতিমন্ত্রী ঝামেলামুক্ত ও সাশ্রয়ী পণ্য রপ্তানির আশার কথা জানান। অর্থনৈতিকভাবে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। নরসিংদী থেকে নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। এক একটি খাদ্যপণ্যের কার্টুন যেন জানান দিচ্ছে নৌপথে রপ্তানি বাণিজ্যের নতুন সম্ভাবনা। নৌপথে এতদিন ভারত থেকে বাংলাদেশে শত শত জাহাজ ভর্তি পণ্য আনার রীতি থাকলেও রপ্তানি এটাই প্রথম। বিশেষ করে নৌ প্রোটোকল চুক্তির আওতায় এতদিন লাল সবুজের পতাকাবাহী খালি জাহাজ ভারতে গিয়ে ফ্লাই অ্যাশ নিয়ে দেশে ফিরত। মঙ্গলবার নরসিংদীর ঘোড়াশাল জেটি থেকে ভারতগামী খাদ্যপণ্যবাহী জাহাজ উদ্বোধনের মধ্য দিয়ে স্বাধীনতার 50 বছর পর সেই খরা কাটল। প্রথম চালানে এমভি আলিফ লাম মিম জাহাজে বাংলাদেশ থেকে 25,000 কোমল পানীয় রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের পতাকাবাহী জাহাজটি খুলনার আংটিহারা নৌবন্দর কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে কলকাতা গিয়ে পৌঁছাতে সময় লাগবে 3 দিন। নৌপথে কানেক্টিভিটির জন্য আপনারা নতুন যুগের উন্মোচন করেছেন। আমাদের বেনাপোলে স্যার 15 দিন ধরে 20 দিন ধরে ট্রাক আটকে থেকেছে। আজকে স্যার আপনারা দোয়া করবেন, আমরা কিন্তু আশা করি 2 দিনের মাঝেই কিন্তু স্যার আমরা কিন্তু কলকাতায় হয়তো পৌঁছে যাব। আজকের এই যে জাহাজটা যাচ্ছে প্রায় 40টা ট্রাকের সমান মালামাল নিয়ে যাচ্ছে এবং সময় লাগবে মাত্র 3 দিন। 40টা ট্রাকে করে এই মাল নিলে এর চাইতে প্রায় 30 থেকে 35 ভাগ কম খরচে এই পণ্যটা পরিবহন করা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী বলেন, নৌপথে রপ্তানি শুরুর মাধ্যমে পরিবহন ব্যয় অনেক কমে যাবে। ধীরে ধীরে নৌপথে আরও রপ্তানি বাড়ানোর মাধ্যমে ভারতের সাথে বাণিজ্য ঘাটতি কমে আসবে বলেও প্রত্যাশা করেন তারা। ভবিষ্যতে অন্যান্য পণ্য দেশের বাইরে যাবে, শুধু আছে কলকাতা নয়, আমরা আসাম, ভুটান, বিভিন্ন আশেপাশের যে দেশগুলো আছে সেগুলোতে আমরা এই পণ্য পাঠাতে চাই। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ভারত নৌ প্রোটোকল চুক্তির আওতায় স্বাধীনতার 50 বছর পর এসে বাংলাদেশ থেকে যে নৌপথে খাদ্যপণ্য রপ্তানি শুরু হলো, এর মাধ্যমে কিছুটা হলেও বাণিজ্য ঘাটতি কমে আসবে। তবে তারা বলছেন, এই একই চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ভারতগামী যে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হয়েছিল, সেই একইভাবে যদি এই খাদ্যপণ্য রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে বাণিজ্য ঘাটতি থেকেই যাবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঘোড়াশাল, নরসিংদী। অনিয়ম ও ভোগান্তি দূর করতে অনলাইনে ট্রেড লাইসেন্স দেওয়া শুরু করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে এই সেবার উদ্বোধন করেন দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলুর তাপস। কর্তৃপক্ষ বলছে, ট্রেড লাইসেন্সের জন্য এখন থেকে আর নগর ভবনে যেতে হবে না ব্যবসায়ীদের। যে কোনো ব্যবসা শুরুর পূর্ব শর্তই হলো ট্রেড লাইসেন্স। আগে হাতে লেখা ট্রেড লাইসেন্স ইস্যু করা হতো সিটি কর্পোরেশন থেকে। এই প্রক্রিয়ায় দালাল চক্রের কাছে টাকা দিয়ে ভোগান্তির পাশাপাশি প্রতারিত হতেন অনেকেই। এসব সমস্যা দূর করে লাইসেন্স দেওয়ার কার্যক্রম দ্রুত ও সহজ করতে অনলাইনে ট্রেড লাইসেন্স দেওয়া শুরু করলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার অন স্টপ সার্ভিস প্ল্যাটফর্মের সহযোগিতা নিচ্ছে সংস্থাটি। কর্তৃপক্ষ বলছে, অনলাইনে প্রথমে বিডার অন স্টপ সার্ভিস সাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে আবেদনকারীকে। এরপর ওএসএস সিস্টেমে প্রবেশ করে লাইসেন্স ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। তখন ওএসএস এ নিবন্ধিত সংস্থাগুলোর নাম আসবে। এরপর দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স অপশনে ক্লিক করে নতুন লাইসেন্সের আবেদন জানাতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর নাম, ঠিকানা এবং ব্যবসা সংক্রান্ত তথ্য দাখিল করতে হবে। যাবতীয় তথ্য ভেরিফিকেশনের পর লাইসেন্স ইস্যু হবে। এই প্রক্রিয়া শেষ হবে মাত্র 9 মিনিটে। এই সার্ভিসগুলি গ্রহণ করতে তারা যদি কোনো রকম চ্যালেঞ্জের সম্মুখীন হন, এটা যেই অর্গানাইজেশনই দেখ না কেন, এটা বিডাকে তারা জানাতে পারেন। বিডার রেসপন্সিবিলিটি আছে যে এইটা স্মুথলি প্রোভাইড করা হচ্ছে, এটা এনশিওর করার। অনুষ্ঠানে দক্ষিণ সিটির মেয়র বলেন, এই পদ্ধতিতে দুর্নীতি বন্ধ হবে, বাড়বে ব্যবসায়ীদের আগ্রহ। দুর্নীতিমুক্ত আমরা হতে পারবো, অযথা হয়রানি এবং জটিলতা মুক্ত একটি স্বচ্ছ ব্যবস্থাপনা আমরা নিশ্চিত করতে পারছি, যার মাধ্যমে সাধারণ মানুষ এবং সকল বিনিয়োগকারী উপকৃত হবে। শুধু নতুন লাইসেন্স দেয় নয়, শিগগিরই লাইসেন্স নবায়ন কার্যক্রমও অন স্টপ সার্ভিসে আনার পরিকল্পনা রয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভোজ্য তেলের দাম আরেক দফা বাড়লেও স্থিতিশীল রয়েছে পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। পাম, সয়াবিন ও বোতলজাত সহ সব ধরনের তেলের দাম সরকারের ঠিক করে দেয়া দামের চেয়ে 2 থেকে 3 টাকা কমে বিক্রি হচ্ছে।
তবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সামনে দাম বাড়ার আশঙ্কা করছেন পাইকারি ব্যবসায়ীরা। তবে আমদানিকারকরা বলছেন ভিন্ন কথা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। দীর্ঘদিন ধরে অস্থির দেশের ভোজ্য তেলের বাজার। রোজার আগে আবারও বাড়ল আরেক দফা, তবে বাড়েনি চট্টগ্রামের খাতুনগঞ্জে। প্রতি লিটার খোলা পাম তেল 104 টাকা দাম নির্ধারণ করে দেয় সরকার, তবে খাতুনগঞ্জে বিক্রি হচ্ছে 99 থেকে 100 টাকায়। আর খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 114 টাকা, যদিও সরকার নির্ধারিত দাম 115 টাকা। 116 টাকা সরকারি অনুযায়ী রেট পড়ে কেজি, এখন আমরা কেজি বিক্রি করছি 108 টাকা। আন্তর্জাতিক বাজারে এখন কস্টিং পরে 4000 উপরে, এখনো এখানে 4000-এর নিচে আছে। এদিকে বোতলজাত তেলের দাম প্রতি লিটার 131 টাকা বেঁধে দিলেও বিক্রি হচ্ছে 2 টাকা কমে। তবে ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় আগামীতে বাড়ার আশঙ্কা তাদের। সরকার যদি বুথ থেকে দেয় তাহলে বাজার গরিব গুণে কমবে। যদি ইন্টারন্যাশনাল বাজার বাড়ে তো এখানে বাড়বে। বুকিং অনুযায়ী বাজার আরো কম আছে, 100 টাকা কম আছে, আরো বাড়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ী নেতারা জানান আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ায় সব ধরনের ভোজ্য তেলের দাম বাড়তি দেশের বাজারে। তবে দেশের কিছু শিল্প প্রতিষ্ঠানের কারণে চট্টগ্রামে এখনো বাড়েনি তেলের দাম। ভোজ্য তেলের বাজার স্থিতিশীল অবস্থায় আছে। গতকাল যা বাদল ছিল, এসআলমের পাম অয়েল ছিল 3900 টাকার মধ্যে, আজকেও ওই বাজারেই বিরাজ করছে। পাম অয়েলের বাজার 3900 টাকার মধ্যে আছে এবং সয়াবিনের বাজার 4550 টাকার মধ্যেই আছে। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা প্রায় 14 লাখ মেট্রিক টন, যার পুরোটাই আমদানি করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নওগাঁর হাটগুলোতে চিনি আতপ ধানের সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়ায় 150 টাকা পর্যন্ত পড়ে গেছে ধানের দর। দাম কমিয়ে দেওয়া ব্যবসায়ীদের কারসাজি বলে মনে করছে কৃষকরা। তবে ব্যবসায়ীরা দেখাচ্ছেন ভিন্ন অজুহাত। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। প্রান্তিক চাষিরা গোলায় রাখা ধান বিক্রির জন্য ভোরেই হাটে তোলেন। নওগাঁর সরস্বতীপুর হাটে বেড়েছে চিনি আতপ ধানের সরবরাহ বাড়ায় ক্রেতারা খুশি হলেও মন প্রতি 150 টাকা দর কমায় হতাশ চাষিরা। চালের দর না কমলেও ধানের বাজারে দর পতনকে ব্যবসায়ীদের কারসাজি বলে মনে করছেন কৃষকরা। 1800 ধান হলে আপনার এখন 1450 টাকা, এই জন্য আমাদের পড়তা হচ্ছে না। 200, 250, 300 টাকা বেশি হতে হবে, খরচ বেশি, সব জিনিসের দাম বেশি। দর কমার তালিকায় রয়েছে চিনি আতপ, গোল্ডেন আতপ, গুটি স্বর্ণা জাতের ধান। গেল মৌসুমে আমনের উৎপাদন কম, তার উপর দফায় দফায় দর পড়ে যাওয়ায় হিসাব মিলাতে পারছেন না কৃষকরা। জিরা কাটারি এগুলার দাম মোটামুটি ভালো আছে, কিন্তু আতপের দাম খুবই কম। চীনা আতপ ধান মোটামুটি বাজার ছিল 1700-1800 টাকা বাজার, কিন্তু বর্তমান 1500, 1550, উর্ধ্ব বাজার 1600 টাকা। কাটারি 1400, 1420, 30 টাকা, বর্তমান বাজারে একটু কমের দিকে। এদিকে ব্যবসায়ীরা দেখাচ্ছেন ভিন্ন অজুহাত। করোনা আসার কারণে হঠাৎ করেই কিন্তু বিদেশে ফ্লাইট সব বন্ধ হয়ে রপ্তানিগুলো অফার কারণে এই চালের মার্কেটটা ব্যাপক হারে কমে গেছে। মিলাররা ওরা বলে যে ধান কিনলাম, এই দাম আর কিনবো না, চালের বাজার কমাবাকে হয়ে গেছে, 100 টাকা মনে 100 কমে গেছে। গেল আমন মৌসুমে জেলায় 1,90,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়, যেখানে সুগন্ধি জাতের ধান ছিল 34,000 হেক্টর আর ফলন হয়েছে 2.5 লাখ মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। মুন্সিগঞ্জে টমেটোর বাম্পার ফলন হয়েছে। ভোর থেকেই জমি থেকে টমেটো তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। সে খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের সাথানিখিলি এলাকায় আছেন রিপোর্টার মীর নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মিম, এই অসময়ে কিন্তু ভোরবেলায় কুয়াশা আছে এখানে। এই কুয়াশার মধ্যেই কৃষকরা কিন্তু তাদের জমিতে যে এই নানা রকমের যে জাতের তাদের যে টমেটো সেগুলো কিন্তু তোলার চেষ্টা করছেন, কিন্তু দাম এতটাই পড়ে গেছে যে এইগুলো তুলে যে বাজারে নিয়ে যাবেন সেই লেবার কষ্ট কিন্তু তাদের উঠানো দুষ্কর হয়ে পড়েছে। তারা বলছিলেন যে এখানে যে ক্যাপ্টেন এবং দীপালি, হিটলার, বিএল এরকম 4টা জাতের তারা টমেটোর ফলন এবার করেছেন এবং সেখানে কিন্তু বাম্পার ফলন তাদের হয়েছে। এই জমিতে আবাদি যে টমেটো গুলো রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাকা একদম বিভিন্ন রঙে, হলুদ, লাল, কমলা, নানা রকম রঙে কিন্তু পুরো জমি জৌলস ছড়াচ্ছে। কিন্তু এত সুন্দর টমেটো দেখে কিন্তু তারা তাদের কৃষকের কিন্তু হাসি, প্রকৃত হাসি সেটা আমরা দেখতে পাচ্ছি না। তারা হতাশার মধ্যে আছেন। তারা বলছেন যে এই টমেটো গুলো তাদের যে উৎপাদন খরচ সেখানে প্রায় 10 টাকা পড়ে গেছে এবং সেখানে এখন বাজারে কিন্তু 2 টাকা করেও তারা বিক্রি করতে পারছেন না।
তো এই ব্যাপারে আমরা এখানকার যে কৃষক যিনি এই চাষের সঙ্গে জড়িত আছেন তার সঙ্গে আমরা কথা বলছি যে আপনাদের এই দামটা পড়ে যাওয়ার কারণটা কি একটু আমাদেরকে বলেন, যে আপনাদের কেমন দাম ছিল প্রথম থেকে? তো আমরা দেখেছি যে 60 টাকা কেজি দরেও কিনতে হয়েছে, এখন পড়ে যাওয়ার কারণটা কি একটু আপনি বলবেন? যে উৎপাদন কি বেশি হয়েছে? উৎপাদনে বেশি হয়েছে, কিন্তু এই বাজার এখন যে বাজারটা আমরা পাইতেছি, আমাদের কষ্ট তো যে 10 টাকা পড়ছে, 10 টাকা তো আমাদের নাই। উপরন্ত এখন যে আমি মালটা যে বাজারজাত করব, সেই লেবার কষ্ট আমি পাইতেছি না, ফলে এই মাল গাছের থেকে পচে সব পড়তেছে এবং আমরা মোটামুটি তোলাই বন্ধ করে দিছি। আমার এইখানকার যে কৃষক বলছিলেন যে জমিতে এত পেকে ফলন এত বেশি হয়েছে, কিন্তু ফলন যে গাছে পাকার পরে নষ্ট হচ্ছে, সেগুলো তোলার মতো তাদের মানে মানসিকতা এখন নেই, যে কতটা তারা মানে দুশ্চিন্তায় রয়েছেন। এখানে আছেন যে স্থানীয় চেয়ারম্যান, এখানকার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার রিয়াজুল ইসলাম বিরাজ। তার কাছে আমরা জানতে চাইবো যে আপনারা জনপ্রতিনিধি হিসাবে এখানকার যে এই যে টমেটো যেগুলো নষ্ট হচ্ছে, এগুলো সংরক্ষণ বা এগুলো ন্যায্য মূল্য পাবার ব্যাপারে কি ব্যবস্থা আপনারা নিয়েছেন? ধন্যবাদ। সময়ের টিভির সংবাদদাতা জনাব উজ্জ্বল, আজকের বঙ্গবন্ধু শতবার্ষিকী উদযাপন সত্ত্বেও আজকে উজ্জ্বল এখানে আমাদের কৃষকের অবস্থা দেখতে এসেছেন। এবং একটু বলেন যে এই টমেটো চাষ সম্পর্কে বলেন। টমেটো তো কৃষকের কথা শুনলেনই, কারণ টমেটো যেভাবে উৎসাহ করে লাগানো হয়, গত বছর করোনাকালীন সময়ও কিছু পয়সা পাওয়া গেছে, কিন্তু এইবার টমেটো লাগানোর পরে কৃষক মোটেও তাদের উৎপাদন খরচ তো দূরের কথা, তাদের ক্যারিং কস্ট সেটাও তারা পাচ্ছে না, যার জন্য এখানে টমেটো অব্যবহৃত অবস্থায় গাছের তলায় বিভিন্ন পড়ে রয়েছে। কিন্তু তারা যে একটা বদলির খরচ যে 500 টাকা, সে 500 টাকা দিয়েও তারা এখান থেকে এই ফসল উঠাইতে অনাগ্রহ প্রকাশ করছে। যে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে এই স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, তারা তদারকি করছেন এখানকার এই টমেটো চাষ, এবং তারা বলছিলেন যে এখানে 315 হেক্টর জমিতে এবার এই টমেটো আবাদ হয়েছে, এবং এই টমেটো যে আবাদ হয়েছে 315 হেক্টর, কিন্তু এখানে যে প্রচুর টমেটো উৎপাদন হয়েছে, সেই টমেটো গুলো কিন্তু এখানে সংরক্ষণ করবার জন্য কিন্তু হিমাগার নেই। এখানে যে 68টি হিমাগার রয়েছে, সেখানে কিন্তু আলু সহ নানা কিছু সংরক্ষণ করা গেলে টমেটো রাখবার যে বিশেষ তাপমাত্রা সেই পরিস্থিতি কিন্তু হিমাগারগুলোতে নাই। সে কারণে কিন্তু টমেটো গুলো সংরক্ষণ করা যাচ্ছে না, যার কারণে কৃষক কিন্তু এখন বিপাকে পড়েছে। এই ছিল মুন্সিগঞ্জের টমেটো বাগানের সর্বশেষ। মুন্সিগঞ্জের টমেটোর বাম্পার ফলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মীর নাসির উদ্দিন উজ্জ্বল। দিনাজপুরের গাছে গাছে এখন লিচুর মুকুল, সেখান থেকে মধু সংগ্রহ করে মৌমাছি, আর সেই মধু আহরণ করেন চাষি। লিচুর মধু সুস্বাদু হওয়ায় জেলা ও জেলার বাইরে বেশ চাহিদা রয়েছে, তাই দূর দূরান্ত থেকে খামারিরা আসেন এই অঞ্চলে। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের ভরপুর লিচুর মুকুলকে কাজে লাগিয়ে মৌমাছির মাধ্যমে মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত মধু আহরণের সময়, সে কারণে বিভিন্ন জেলা থেকে 300 থেকে 400 খামারি বাগানগুলোতে মধু সংগ্রহের জন্য মৌমাছির বাক্স স্থাপন করেছেন। এইসব মধুর গুণগত মান ভালো থাকায় দেশের বাজারে বেশ চাহিদা রয়েছে। মৌ খামার আসলে আমাদের লিচুর উৎপাদন বাড়বে। লিচু ফুল থেকে যে মধুটা সংগ্রহ করা হয় বা মৌমাছির মাধ্যমে, এখানে দেখা যায় যে পরাগায়নের কারণে লিচুর ফলনটাও ভালো আসে। মধুগুলো খুব গ্রেডপূর্ণ হয়। তবে সরকারি সহায়তা পেলে খামারিরা আরো প্রসার বাড়াতে পারবে বলে মনে করেন অনেক উদ্যোক্তা। দিনাজপুরে যে লিচুর জন্য বিখ্যাত, সেই জায়গাতে প্রচুর মধু উৎপাদিত হবে এবং এটি আমাদের স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে আমরা এটি সরবরাহ করব। বেসিক থেকে সহায়তাটা আরো একটু বেশি পাইতাম, তাহলে এটা আরো সম্প্রসারণ করা যেত। সরকারিভাবে এটা একটা উদ্যোগ নেওয়া উচিত যে এই জায়গাগুলোকে সেই অন্তত মৌ অঞ্চল হিসাবে দিনাজপুর এটা পরিগণিত হোক। বেকার ও শিক্ষিত যুবকদের উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ সহ সহযোগিতা প্রদান করছে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন। বেসিক থেকে যে প্রতি বছরে ট্রেনিং দেয়, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা মধু উৎপাদন করতেছেন এবং তারা নিজেরা স্বাবলম্বী হচ্ছে এবং অন্যকেও তারা এখানে কর্মসংস্থানের সৃষ্টি করে দিচ্ছেন। খামারিদের সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিলেন হর্টিকালচার বিভাগ। বাগানে সাধারণত আমরা এটা উৎসাহিত করে থাকি, সেটা হলো যে মৌ পালন।
মধু ও উৎপাদন 100 মেট্রিক টনের উপরে আমরা গত বছর মধু আহরণ করেছি। প্রতি বছর এ জেলা থেকে 4 থেকে 5,000 মেট্রিক টন মধু উৎপাদন হয়। সময় সংবাদ, দিনাজপুর। চাঁদপুরে ভোর থেকে জেলার পদ্মা ও মেঘনা নদীর বিশাল এলাকায় জাটকা নিধন বিরোধী অভিযান চালাচ্ছে প্রশাসন, মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মুহূর্তে মেঘনা নদীতে আছেন সহকর্মী ফারুক আহমদ, সরাসরি যাচ্ছে তার কাছে। ফারুক, মিমে জাটকা সংরক্ষণের 2 মাসের যে বিশেষ অভিযান, অর্থাৎ জাটকা সংরক্ষণের যেই 6টি অভয়াশ্রমে যেই একটি কর্মসূচি চলছে তার আজকে 17তম দিন। দেশের অন্যতম অভয়াশ্রম চাঁদপুরের পদ্মা মেঘনায় সেই পরিবেশে এখন বিরাজ করছে। তো আমি ভোর থেকে আছি চাঁদপুরের পদ্মা মেঘনার মোহনার, যেটিকে বড় স্টেশন বলা হয়, সেই বড় স্টেশন এলাকায়। এখানে আসলে নদীতে এক ধরনের শুনশান নীরবতা, অন্য দিনগুলোতে যেমনটি ছিল আজকেও তার ব্যতিক্রম নয়। আমি এই মুহূর্তে যদি মিম আপনাকে পদ্মা এবং মেঘনা 2 নদীর যদি এই মিলিত জায়গাটি দেখায়, অর্থাৎ যেটি মোহনা মিলিত হয়েছে সেই জায়গাটি দেখাই, দূরে ছোট ছোট কয়েকটি নৌকা আছে, এছাড়া আসলে অন্য কোনো নৌযান আপাতত আমাদের চোখে পড়ছে না। তো আমি একটি বিষয় আপনাকে জানিতে চাই যে গতকালকে এখানে আসলে 2টি ভিন্ন ঘটনা ঘটেছিল, অনাকাঙ্ক্ষিত ঘটনা। একটি হলো যে চাঁদপুরে আমি এখন যেখানে আছি সেই জায়গাটি ঠিক কয়েকশো গজ দূরে কোস্টগার্ডের টহল দলের সাথে জেলেদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। অবশ্য সেটি শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে। তারও আগে ভোররাতে আরেকটি ঘটনা ঘটেছিল যে চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর এলাকায়, সেখানে নৌ পুলিশের যে টহল দলটি ছিল তাদের সঙ্গে জেলেদের সংঘর্ষের ঘটনা ঘটে। আর সেই সংঘর্ষে নৌ পুলিশ যেমনটি দাবি করেছে যে জেলেরা তাদের উপর হামলার চেষ্টা করে, তখন আত্মরক্ষার্থে নৌ পুলিশের পক্ষ থেকে 1 রাউন্ড শর্ট গানের গুলি ছোড়া হয়, তাতে একজন জেলের পায়ে গুলিবিদ্ধ হয়। আর সেই আহত জেলেকে যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সেই ঘটনার পরে কিন্তু আসলে ওই যে জেলে যিনি ঘটনার শিকার হয়েছিলেন তার স্বজন এবং এলাকাবাসী, অর্থাৎ মুন্সিগঞ্জের কালীচর থেকে কয়েকশো জেলে নৌকা নিয়ে সেই মোহনপুর এলাকায় তারা ছুটে আসে এবং সেই ঘটনার পরে সেখানকার যে নৌ পুলিশের ফাঁড়িটি ছিল তারা ঘেরাও চেষ্টা করে। এক পর্যায়ে যখন সেই ঘটনায় আরও 2 জন জেলেকে অক্ষত অবস্থায় নৌ পুলিশ আটক করেছিল, তাদেরকে চাঁদপুর জেল হাজত নেওয়ার চেষ্টা করেছিল, সেখানে আসলে নৌ পুলিশের উপর তারা আরেকটু চড়া হওয়ার চেষ্টা করে। তো খুব ঠান্ডা মাথা এবং কৌশল অবলম্বন করে, অর্থাৎ ওখানকার যিনি চাঁদপুর অঞ্চলে যিনি নৌ পুলিশের প্রধান আছেন এই অঞ্চলের মোহাম্মদ কামরুজ্জামান পুলিশ সুপার, তিনি তার সতীর্থদের নিয়ে এবং জেলেদের বুঝিয়ে সেখান থেকে 2 জন জেলেকে তারা নিরাপদে জেল হাজতে প্রেরণ করতে সক্ষম হন। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে আসলে গত কয়েকদিন ধরে চাঁদপুরের পদ্মা মেঘনায় রাতের অন্ধকারে, বিশেষ করে যখন অভিযানগুলো চলছে না, তখন এক শ্রেণীর জেলে কিন্তু সেখানে জাটকা নিধনের একটা মহোৎসবে মেতে ওঠে। আসলে এই উৎসবটি আসলে জেলেদের কাছে স্বস্তির বিষয় হলো, যেখানে এই নদীতে যারা অভিযান চালাচ্ছেন, অর্থাৎ জাটকা সংরক্ষণে যারা ভূমিকা রাখছেন, সরকারের বিভিন্ন সংস্থা, বিশেষ করে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড, তারা কিন্তু একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে থাকতে হয়। তো আমি যদি মিম আপনাকে তথ্য আরেকটু জানাতে চাই, সেটি হলো যে চাঁদপুরের এই যে বিশাল পদ্মা মেঘনা, সেখানে আসলে যেই কয়েকটি নিরাপত্তা অবস্থান রয়েছে, অর্থাৎ নৌ পুলিশের 5টি ফাঁড়ি, তারপর একটি থানা, কোস্টগার্ডের প্রায় 4টি স্টেশন, সব মিলিয়ে যে নিরাপত্তা ব্যবস্থা, তার মধ্যেও কিন্তু এক শ্রেণীর জেলেরা কিন্তু জাটকা নিধন বন্ধ করছেন না। আমি জেলেদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে তাদের মানবিকতার কথা বলেছেন, তাদের এখন যে মানবেতর জীবন যাপন আছে সেটি বলেছেন যে 2 মাস বেকারে তাদের আসলে সরকারি যেই প্রণোদনা দেওয়া হচ্ছে আসলে সেটি তাদের পরিবারের জন্য যথেষ্ট নয়। অর্থাৎ যাদেরকে যেই চাল দেওয়া হচ্ছে, চালের সঙ্গে যে আনুষঙ্গিক অন্যান্য খাদ্য উপকরণ প্রয়োজন হয়, আসলে সেটি তাদের জন্য কেনা সম্ভব হচ্ছে না। কারণ এই প্রান্তিক শ্রেণীর যে জেলেরা আছে তাদের একটি বড় অংশ যারা একবারে দিন এনে দিন খায়, অর্থাৎ তারা যদি নদীতে জাল ফেলে তাহলে তাদের রুজির সংস্থান হয়। তো সেই যদি বিবেচনায় যদি আমরা চিন্তা করি, সরকারি যে প্রণোদনা আসলে এটি জেলেদের জন্য অপ্রতুল। আরেকটি কথা আমি জানিয়ে রাখি যে আসলে এখনো পর্যন্ত যে এইখানকার যারা জনপ্রতিনিধি আছেন, তারা এই যে জেলেদের জাটকা সংরক্ষণে আসলে তারা তেমন ভূমিকা রাখছেন না। সবশেষ তথ্য জানাতে চাই যে জেলা টাস্ক ফোর্সের প্রধান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস আমাকে জানিয়েছেন এই পর্যন্ত চাঁদপুরে গত 17 দিন, অর্থাৎ আজকে ভোর পর্যন্ত চাঁদপুরে প্রায় 38 লক্ষ মিটার কারেন্ট জাল, 7 মেট্রিক
টন জাটকা, একের সঙ্গে 50টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। একের সঙ্গে প্রায় শতাধিক জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। এই ছিল আমার কাছে চাঁদপুরের পদ্মা মেঘনা জাটকা সংরক্ষণের 17তম দিনের সবশেষ তথ্য। মিম। পদ্মা ও মেঘনা নদীর বিশাল এলাকায় জাটকা নিধন বিরোধী অভিযানের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ফারুক আহমদ। ঐতিহাসিক সুরা মসজিদ। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হিলির চৌগাছা এলাকায় 400 বছর আগের মসজিদটির কারুকার্য ও স্থাপত্যশৈলী মনোমুগ্ধকর। অনেকের ধারণা 16 শতকে সুলতানি আমলে হোসেন শাহীর শাসনকালে এটি নির্মাণ করা হয়েছে। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন সূরা মসজিদ। মসজিদটির বাইরের দিকের আয়তন উত্তর দক্ষিণে 40 ফুট ও পূর্ব পশ্চিমে 26 ফুট। 4 ফুট উঁচু মজবুত প্ল্যাটফর্মের ওপর মসজিদের কাঠামো গড়ে উঠেছে। এর প্রধান কক্ষের আয়তন ভেতরে 16.16 ফুট। মুসলিমদের দর্শনীয় স্থান, এখানে নামাজ পড়তে এবং জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে। আমি আমার বাবার সঙ্গে প্রত্যেক শুক্রবারে মসজিদে নামাজ পড়তে আসি। ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে এই সূরা মসজিদ। আমাদের একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এখানে বসার আসনের নিশ্চয়তা নাই। প্রতিদিন কেউ আসেন মসজিদের সৌন্দর্য দেখতে, আবার অনেকে আসেন মনের আশা পূরণের জন্য মানত করতে। রান্না করে সবাইকে পোলা খাওয়াবে, এই জায়গা তো অনেকেই অনেক কিছু মানত করে, সেটা সঠিক হয়। অবশ্যই আল্লাহ সেটা পূরণ করে থাকেন, কিন্তু একটা উসিলা এটা নাকি একসময় এক রাতের উদ্ভব হয়েছে। মসজিদের পাশেই রয়েছে একটি সুবিশাল দিঘি। পর্যটকদের কাছে এটিও আকর্ষণের অন্যতম একটি জায়গা। সুন্দর একটা দৃশ্য, এখানে কীর্তিত্ব মহত্ব সবকিছুই আমি লোকমুখে শুনেছি, তাই প্রথম আসা আর কি। পূর্বপুরুষরা 400 বছর ধরে খাদেমের দায়িত্ব পালনের সূত্র ধরে এই মসজিদটি 26 বছর থেকে দেখাশোনা করে আসছেন স্থানীয় সেকেন্দার আলী। জায়গাটা একটু বৃদ্ধি করে দিলে বা হয়তো মনোগ্রঞ্জি মানে গেটের ব্যবস্থা করে দিলে আমাদের মানে সমস্যাটা সমাধানে আল্লাহ হয়। নতুন প্রজন্মকে এই মসজিদের ইতিহাস জানাতে প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি সংরক্ষণ করার দাবি এলাকাবাসীর। সময় সংবাদ, হিলি। ভোরের সময় আরো থাকছে। টানা তৃতীয়বার বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীর তালিকার শীর্ষে নয়াদিল্লি, দ্বিতীয় অবস্থানে ঢাকা। লকডাউনে সারা বিশ্বে দূষণ কমলেও বেড়েছে দক্ষিণ এশিয়ার। শীতপ্রধান দেশ আয়ারল্যান্ড, তাই এখানে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাবও বেশি। এ রোগে প্রতি বছর এখানে মৃত্যুর ঘটনাও কম নয়। তবে করোনার এই 1 বছরের মৃত্যুর হার নেমে গেছে চোখে পড়ার মতো। মাস্ক ব্যবহার জীবাণুরোধে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি ঠান্ডাজনিত রোগ অনেকটাই কমেছে বলে ধারণা বিশ্লেষকদের। বিস্তারিত সৈয়দ জুলের রিপোর্ট। আয়ারল্যান্ডে অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত ধরা হয় শীতকাল, আর এই সময়টায় নিউমোনিয়া, হাঁপানি থেকে শুরু করে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বেড়ে যায়। যেখানে কোভিড-19 আসার আগে 2019-20 জানুয়ারি পর্যন্ত মৃত্যু হয়েছে 28 জনের, সেখানে 2020-এর অক্টোবর থেকে 2021-এর 14 ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডাজনিত রোগে কেউ মারা যায়নি। মুখে মাস্ক থাকায় ঠান্ডাজনিত সমস্যা অনেকটা এড়িয়ে চলা সম্ভব হয়েছে। এমনকি বায়ুবাহিত অনেক রোগ থেকেও অনেকটা নিরাপদে ছিল মানুষ। তাই এ হার কমেছে বলে মনে করেন লেটারকিরি ইউনিভার্সিটি হাসপাতালের বাংলাদেশে এই মেডিসিন বিশেষজ্ঞ। মাস্ক ব্যবহার করার ফলে অ্যালার্জিক রাইনাইটিসের পরিমাণ তুলনামূলকভাবে কম পাওয়া গেছে। তাই আসুন মাস্ক ব্যবহার করি, করোনা থেকে বাঁচি এবং অন্যান্য বায়ুবাহিত রোগ থেকে নিজেকে বাঁচাই। সাধারণ মানুষও বললেন একই কথা। বাসা থেকে বের হলেই মাস্ক পরতে হয়। মাস্ক দিয়ে নাক মুখ ঢেকে থাকার কারণে শরীরে ঠান্ডা বাতাস তেমন একটা প্রবেশ করতে পারে না। এদিকে দেশটির স্বাস্থ্য বিভাগও জানিয়েছে হাসপাতালগুলোতে কোভিড-19-এর পরে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা অনেকটাই কমেছে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। কোভিড-19-এর শুরু থেকেই ভিন্ন পথে হাঁটছে সুইডেন। দেশটিতে সরকারি ছুটি বাদে একদিনের জন্য বন্ধ হয়নি ডে কেয়ার সেন্টার এবং প্রাথমিক বিদ্যালয়গুলো। করোনার এমন অস্বাভাবিক সংক্রমণের মাঝেও শিশুদের আক্রান্তের খবরও শোনা যায়নি দেশটিতে। সুইডেন থেকে আরও জানাচ্ছে শফিউল আলম। করোনা মহামারীতে দেশে দেশে লকডাউন আর স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হলেও ব্যতিক্রম উত্তর ইউরোপের দেশ সুইডেন। দেশটিতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠদান অনলাইনে করা হলেও ডে কেয়ার সেন্টার এবং প্রাথমিক বিদ্যালয়গুলো স্বাভাবিক নিয়মে খোলা রাখা হয়।
যা জরুরি সেবায় নিয়োজিত অভিভাবকদের নির্বিঘ্নে কাজকর্ম চালিয়ে যাওয়া এবং শিশুদের সুস্থ বিকাশে সহায়ক হচ্ছে। সুইডেনের কলেজগুলো যেটা 9 থেকে আরম্ভ করে 12 পর্যন্ত চলে, এই কলেজগুলো সবগুলি অনলাইনে চালানোর সিদ্ধান্ত নিয়েছে সুইডিশ সরকার। সুইডেনের স্কুল খোলা রাখার জন্য শুধুমাত্র অর্থনীতির বিষয়টাই লক্ষণীয় নয়, সেই সাথে রয়েছে ফ্রন্টলাইন ওয়ার্কার যারা ডাক্তার, নার্স এবং ডেলিভারি ম্যান আছেন, তারা যেন কাজে যেতে পারেন। তার বাচ্চা যদি বাসায় থাকে তারা ঠিকমতো কাজে যেতে পারবেন না। আমিও একটা স্কুলে জব করে থাকি, সেখানে আমি কখনোই শুনতে পাইনি যে শিশুরা করোনা আক্রান্ত হয়েছে। দেশে বিদেশি নানা সমালোচনার পরও বরাবরই স্বল্পমেয়াদী বিধিনিষেধ আরোপ করে করোনা পরিস্থিতি মোকাবেলা করে আসছে সুইডেন। দেশটিতে রাত 8:30 থেকে ভোর 5টা পর্যন্ত বার, রেস্টুরেন্ট বন্ধ রাখতে বলা হয়েছে। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। কাতারে কর্মরত অভিবাসীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা। অভিবাসীদের নতুন আকামা ও ইস্যু পুরনো আকামা রিনিউ করতেও লাগবে স্বাস্থ্য বীমা। পর্যটক ভিসায় যারা কাতারে যাবে তাদেরও লাগবে হেলথ ইন্স্যুরেন্স। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারে অভিবাসী ও পর্যটক ভিসাধারী ব্যক্তিদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা। এর ফলে চিকিৎসার প্রয়োজন হলে অভিবাসী ও পর্যটকরা স্বাস্থ্য বীমা থাকলে পাবেন বিনামূল্যে চিকিৎসা সেবা। আইনটি কার্যকরে মঙ্গলবার আলোচনা করেছে কাতারের সুরা কাউন্সিল। এদিকে আইনটি হলে তা প্রবাসী বাংলাদেশিদের জন্য উপকারে আসবে বলে মনে করেন প্রবাসীরা। এতে আমরা অধিবাসীরা বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবো। তার জন্য বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে কাতার সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইন্স্যুরেন্সটা যদি থাকে আপনাদের হসপিটালে চিকিৎসা নিতে আর কোনো অসুবিধা হবে না, সবার জন্য ভালো হবে। যে কোনো মহামারীতে অভিবাসী কর্মীরা অসুস্থ হলে যাতে বিনামূল্যে চিকিৎসা সেবা পায় সেজন্যই কাতারে হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করছে সরকার। তারা জানায় স্বাস্থ্য বীমা থাকলে অসুস্থ অভিবাসীর চিকিৎসার ব্যয় বহন করবে ইন্স্যুরেন্স কোম্পানি। সময় সংবাদ, কাতার। বাংলাদেশ ইমার্জিং ও আয়ারল্যান্ড ওলভস দলের টি-20 ম্যাচের খবর। ছুটে চলছে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেটার দলের জয়ের ট্রেন। সিরিজের একমাত্র টি-20তে আইরিশদের 30 রানে হারিয়েছে ইমার্জিং দল। আগে ব্যাট করে 184 রান করে স্বাগতিকরা, জবাবে 154 রানে গুটিয়ে যায় অতিথিরা। ম্যাচ সেরা হয়েছেন সুমন খান। মিরপুরের গ্যালারি 1 বছর হলো এমনটাই শ্মশানপুরীতে পরিণত, প্রাণ নাই। তবে প্রাণের স্পন্দন ব্যাটে বলের এমন শব্দ। অদৃশ্য শত্রু কোভিড-19 সব সুখী যেন কেড়ে নিয়েছে, করেছে সব নষ্ট। তবে এদিন মিরপুরে কোভিডের সাথে অতিথি আয়ারল্যান্ড উলভসের আরেকটি ভয় ছিল, তা হলো বাংলাদেশ ইমার্জিং দলের অল আউট পারফরমেন্স। খেলার শুরুতে ফর্মে থাকা ইমন আর জয়কে ফিরিয়ে ভয়কে জয় করার আভাস ছিল আইরিশ সুদর্শনদের। কিন্তু ফর্মে তুঙ্গে থাকা সাইফ আর তৌহিদ হৃদয়ের ব্যাট মুগ্ধ করে চলছিল। বাউন্ডারি আর ওভার বাউন্ডারি এসেছে, দলের রানের চাকাও ঘুরেছে টি-20-র গতিতে। অধিনায়ক সাইফ 2 রানের জন্য 50 মিসের আক্ষেপে পড়লেও হৃদয়ের ব্যাট হয়ে উঠেছিল হৃদয়হীনার মতোই। 30 বলে 50, 7-4 আর 1 ছক্কায় হৃদয়ের 58 রানে 184 রানের চ্যালেঞ্জিং স্কোর ইমার্জিং দলের। জবাব দিতে নেমে শেষের আভাস, কোনো রান তোলার আগেই হারাতে হয় ডনলির উইকেট। শুরুর ধাক্কা সামলে উঠতে পারেনি অতিথিরা। যে দলের 7 থেকে 8 ক্রিকেটার আয়ারল্যান্ড জাতীয় দলের প্রতিনিধিত্ব করে তাদের কেউই এদিন হতে পারেনি ত্রাতা। তাই আইরিশদের কেউই দিতে পারেনি আশা, হয়ে উঠতে পারেনি ভরসার প্রতীক। জাতীয় দলের দরজায় কর্নারা সুমনের পেস আগুনে দগ্ধ আয়ারল্যান্ডস 11 বল বাকি থাকতেই গুটিয়ে গেছে। তাই শুরুর পর শেষের গল্পের ট্রফিটাও জিতেছে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ প্রতিনিধিরা। যতগুলো সিরিজ হয়েছে, টেস্ট, ওডিআই আর টি-20, এটা সব জায়গায় আমরা ক্লিনিক্যাল ছিলাম, আমরা আমাদের সেরাটা দিয়েছি। আর ওরাও ভালো ক্রিকেট খেলেছে, বাট আমরা ওদের চেয়ে একটু বেটার ক্রিকেট খেলেছি। বাংলাদেশ ইমার্জিং দলের সবাই যখন বুনা উল্লাসে মেতেছে, বিপরীতে হতাশার সাগরে ভেসেছে ওলভস। কারণ 1 মাসের লম্বা সফরে এসে একটি 4 দিনের 4টি 50 ওভারের এবং সর্বশেষ একটি টি-20-র কোনোটিতেই জয়ের মুখই দেখল না তারা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। নেপালে শিরোপা জিতলে সবাইকে ডেকে অভিনন্দন জানাবেন হিচকোট জেমিডে। কাতারে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে এই টুর্নামেন্টে নিজেদের প্রস্তুতিটাকেই মুখ্য করে দেখছেন এই ব্রিটিশ।
নেপাল যাত্রার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন কথাই জানালেন হেড কোচ। এদিকে দ্বিতীয় দিনের মতো বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 24 জনের দলে এদিন নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন স্ট্রাইকার মোহাম্মদ জুয়েল। বিকেলে হেড কোচ জেমিরের পাঠশালায় মনোযোগী ছাত্র জুয়েল সাদউদ্দিনরা। দ্বিতীয় দিনের অনুশীলনে নামার আগেই চূড়ান্ত হয়েছে ত্রিদেশীয় সিরিজের সূচি। দর্শকপূর্ণ গ্যালারিতে ফ্লাড লাইটে হবে বাংলাদেশের সব ম্যাচ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে গা গরম করে নিলেন ফুটবলাররা। এরপর কিছুক্ষণ নিজেদের মধ্যে পাসিং ড্রিবলিং করে জেমি ম্যাচ টেকনিক নিয়ে কাজ করলেন পাক্কা 1 ঘন্টা। আগের দিন পায়ে ব্যথা পাওয়া উইঙ্গার সাদউদ্দিন এদিন ফিটনেস কোচ ইভান রাজলগের অধীনে আলাদা অনুশীলন করলেন। 24 জনের দলে এদিন নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে স্ট্রাইকার মোহাম্মদ জুয়েল, অপেক্ষায় নিজেকে প্রমাণের। ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলা আসলে টাফ। আশা করি আমার আর এই প্রবলেমটা হবে না, কারণ আমি খেলে আসছি ওই ন্যাশনাল টিমের খেলাগুলো বা এইচ লেভেলে ইন্টারন্যাশনাল খেলাগুলো আমি খেলে আসছি। তো আই হোপফুলি ভালো কিছু হবে। প্রথমে আমাকে ইন্ডিভিজুয়াল কাজ করছে আমার পা নিয়ে, দেন আমি টিমের সাথে জয়েন করে ট্রেনিং করেছি। এখন ভালো বেটার ফিল করতেছি, আশা করি কালকে থেকে ফুল ট্রেনিং করতে পারবো। নেপালের ভিসা পেয়ে গেছে ফুটবলাররা। অধিনায়ক জামাল ভুইয়া ও গোলকিপার কোচ লেস ক্লেভিলি 22 তারিখ নেপালে দলের সঙ্গে যুক্ত হবেন। তবে স্কোয়াডে থাকা গোলকিপার সোহেল, মিডফিল্ডার সোহেল রানা ও ডিফেন্ডার রহমত মিয়া 3 ফুটবলার মাঠে অনুপস্থিত ছিল। কেন তা জানালেন দলের ম্যানেজার। যেহেতু ওরা এখানে জব করে, ওদেরকে ফ্রাই করতে গেলে ওদেরকে একটা এনওসি নিতে হয়। এই জন্য ওরা গিয়েছে, ওরা বলছে যে আইসা প্র্যাকটিস করা, হয়তো পথের জ্যামের কারণে পারেনি, হয়তো কোচের সাথে কথা বলে কোচ হয়তো আবারও সেম হয়তো একটা জিম সেশন রাখবে ওদের জন্য আলাদা। অনুশীলনের আগে হেড কোচ জেমিডে নেপাল যাত্রার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করলেন। জানালেন শিরোপা জিতলে সবাইকে ডেকে অভিনন্দন জানাবেন। নেপাল সিরিজে আমার লক্ষ্য একটাই, কাতারের 3 ম্যাচের জন্য প্রস্তুতি। যদি ম্যাচ হেরে যাই সেটাকে বড় করে দেখছি না, তরুণরা কেমন করে সেটাই আমি দেখতে চাই। আর যদি জিতেই যাই তবে সবাইকে ডেকে অভিনন্দন জানাবো। নেপাল যাত্রার আগে এদিন দ্বিতীয়বারের মতো করোনা টেস্ট করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনুষ্ঠিত হচ্ছে ম্যারাথন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, সড়কের মাঝখানে আপনাকে জানিয়ে রাখি, আখাউড়াস্থ কুমিল্লাস্থ আখাউড়া ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু দুইটি দলে ভাগ হয়ে তারা কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। একটি দল আখাউড়া উপজেলা পরিষদের থেকে বের হয়ে আখাউড়া কর্নেল বাজার মুগরা হয়ে ধাতুর পয়লা এলাকা দিয়ে কিন্তু আবারও উপজেলায় এসে শেষ করবে, যার দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার। তেমনিভাবে আরেকটি যে দল আছে সেই দলটি কিন্তু আখাউড়া উপজেলা থেকে একইভাবে বের হয়ে তারা কিন্তু আখাউড়া আগরতলা সড়ক হয়ে আখাউড়া চেকপোস্ট এলাকায় তারা অতিক্রম করেছে। সেটার দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। অর্থাৎ তাদেরকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে তাদের যে ম্যারাথন দৌড় সেটা শেষ করতে হবে। আর এই দৌড়ে আপনাকে জানিয়ে রাখি অংশগ্রহণ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশা সাধারণ মানুষ। এছাড়াও আছে বিভিন্ন দৌড়বিদরা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে যুক্ত হয়েছেন। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই ম্যারাথনকে কেন্দ্র করে আখাউড়া উপজেলা কিন্তু এখন শ্বাসরব। সকাল থেকেই অর্থাৎ ভোর থেকে কিন্তু এখানে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তারা কিন্তু এসে আখাউড়া উপজেলা চত্বরে এসে জড়ো হয়। সেখান থেকেই কিন্তু তারা মূলত দুইটি দলে ভাগ হয়ে মূলত ম্যারাথনে অংশগ্রহণ করে। আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই প্রথমবারের মতন কিন্তু আখাউড়াতে এই আয়োজন করা হয়েছে। এই আয়োজনকে কেন্দ্র করে সকাল থেকে উপজেলা প্রশাসন এবং আখাউড়া পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন বর্ণাঢ্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই প্রস্তুতিকে কেন্দ্র করে এখন আখাউড়া আগরতলা সড়কের যে ম্যারাথন প্রতিযোগিতা কিন্তু তারা কিন্তু দৌড়ে অংশগ্রহণ করছে। এবং আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই ম্যারাথনে অংশগ্রহণ করছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে আখাউড়া সীমান্তবর্তী এলাকা, এখানে মাদকের কুফল আছে এবং সেই কুফল থেকে বাঁচার জন্য মানুষকে সচেতন করার জন্য তাদের এই আজকের অংশগ্রহণ। এবং এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা বলছেন যে আখাউড়া উপজেলার যে বর্তমানে প্রত্যন্ত অঞ্চল আছে সেই প্রত্যন্ত অঞ্চলে মানুষ যেন বুঝতে পারে যে মাদক থেকে বাঁচতে হবে, মাদক থেকে
থেকে বাঁচার জন্য আমাদের এই প্রচারণার পাশাপাশি এই ম্যারাথনে যারা অংশগ্রহণ তারা বলছেন যে দৌড়ে অংশগ্রহণ করার শুধু কোনো নির্দিষ্ট কোনো কারণ নেই, অনেক কারণ আছে। যে কারণ প্রতিদিন হাঁটা চলা এবং দৌড়ানোর মধ্যে স্বাস্থ্য যে সচেতনতা সেটিও জড়িত আছে, শারীরিক চর্চা বিষয়টা তারা মাথায় রেখে কিন্তু এই প্রতিযোগিতা মূলত অংশগ্রহণ করেছেন। আমরা আপনাকে জানিয়ে রাখি অল্প কিছুক্ষণের মধ্যেই দুটি দলই কিন্তু আখাউড়া উপজেলা চত্বরে এসে সমবেত হবে, অর্থাৎ 9:30 দিকে তারা এসে দুটি দলে একসাথে আখাউড়া উপজেলাতে জড়ো হবে। সেখানে কিন্তু তারা এসে এখানে বিভিন্ন অতিথিরা অংশগ্রহণ করবেন, সেই অংশগ্রহণকারীদের মধ্যে কিন্তু তারা প্রতিযোগীদেরকে বাছাই করবেন, বাছাই করে পুরস্কারের ব্যবস্থা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ম্যারাথনে অংশগ্রহণকারী আখাউড়া কর্নেল বাজার হয়ে দাতুর পয়লা হয়ে কিন্তু আবারও উপজেলা চত্বরে এসে সমবেত হবে বলে। অপর যে আরেকটি দল আছে যেটি 21 কিলোমিটার পথ অতিক্রম করবে, তারা কিন্তু আখাউড়া কর্নেল বাজার সেটি তারা আগে থেকেই পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছিলেন। সেই প্রস্তুতির অংশ হিসাবে কিন্তু আজকে সেই দৌড় প্রতিযোগিতা অর্থাৎ ম্যারাথন হাফ ম্যারাথন জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সেটি তারা আগে থেকেই পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছিলেন। সেই প্রস্তুতির অংশ হিসাবে কিন্তু আজকে সেই দৌড় প্রতিযোগিতা অর্থাৎ কিন্তু ভার্চুয়াল জগতে কিন্তু তারা অংশগ্রহণ করছেন বলে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। তো এই ছিল আমার কাছে আখাউড়া আগরতলা সড়কের। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। আগামী 31 মার্চ টুঙ্গিপাড়ায় নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক মশাল প্রজ্বলন করবেন BAOA সভাপতি। তারপর মশাল তুলে দেওয়া হবে মহাসচিব সৈয়দ শাহেদ রেজার হাতে। সেখান থেকে 8টি স্পটে 20টি অ্যাথলিটের মধ্যে হাত বদল হবে গেমসের মশাল। চূড়ান্ত পর্যায়ে মশাল বহন করবেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা। অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনুর বলছেন, গেমসের সঙ্গে অ্যাথলিটদের আরও সম্পৃক্ত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সপ্তাহ দুয়েকের মতন বাকি পর্দা ওঠা নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আসরকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন BOA কর্তারা। প্রতিদিনই আসছে নিত্য নতুন আপডেট। চূড়ান্ত হয়েছে আসরের অন্যতম মূল আকর্ষণ মশাল প্রজ্বলনের সময়ক্ষণ। 31 মার্চ টুঙ্গিপাড়ায় BOA সভাপতি মহাসচিবের হাত থেকে মশাল গ্রহণ করবেন সাবেক ফুটবলার ইলিয়াস হোসেন। মশাল হাতে দৌড়াবেন মিলজার আর জেসমিন। বদ্দা ব্রিজের উপরে তারা র্যালি অংশগ্রহণ করবে। তারা স্ট্রেটলি চলে আসবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এখানে আমাদের মাননীয় যুব ক্রীড়া মন্ত্রী জনাব রাসেল সাহেব থাকবেন, তিনি এটাকে গ্রহণ করবেন। করোনার কারণে আমাদের উদ্বোধন অনুষ্ঠানের বর্ণাঢ্যতা কিছুটা কমে আসবে। প্যান্ডেমিক সিচুয়েশনের নিয়ম কানুন অনুসরণ করে গেমসটা যে ইমেজ আছে সেই ইমেজটাকে রক্ষা করার মতো করেই আমরা আমাদের গেমসের উদ্বোধনী অনুষ্ঠানটা হবে। মশাল বহন করা 20 অ্যাথলেটই জাতীয় পর্যায়ে বিভিন্ন সময়ে দেশকে এনে দিয়েছেন গৌরব। তাই তো তরুণদের আরও উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ BOA-র। যারা আন্তর্জাতিক গেমসে কোনো পদক পেয়েছে, আমরা আমাদের সিলেকশন প্রসিডিউর এটাই ছিল। আমরা মনে করি যে এটা একটা নেক্সট জেনারেশনকে একটা শুদ্ধ রাস্তা দেখানোর জন্য, তাদেরকে একটা প্রলুব্ধ করার জন্য গেমস স্পোর্টসে আমাদেরকে এই উদ্যোগটা নেওয়া। 1 থেকে 10 এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে বাংলাদেশ গেমস। আসর থেকে পাওয়া প্রতিভাবানদের প্রস্তুত করা হবে আগামী এসএ গেমসের জন্য। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ গেমসের খবর। প্রথমবারের মতো বাংলাদেশ গেমসে অংশ নিতে প্রস্তুতি শুরু করেছে রোলার স্কেটিং ফেডারেশন। এই গেমস থেকে বাছাই করা খেলোয়াড়রা জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করবে, এমনটাই মনে করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান। এদিকে ইতিবাচক পারফর্ম করতে পারলে শতভাগ সাফল্য পাবে স্কেটাররা। বিশ্বাস জাতীয় দলের 2 কোচ আসিফ ইকবাল ও নওসিফ হোসেন দীপ্রর। আর কোচদের আস্থার প্রতিদান দিতে বদ্ধপরিকর খেলোয়াড়রা। সেই 1994 সালে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন গঠিত হয়। এরপর 2015 সালে ভারতে প্রথমবার রোলবল বিশ্বকাপে অংশ নেয় লাল সবুজ জার্সিধারীরা। এর ধারাবাহিকতায় 2 বছর পর ঢাকায় 40টি দেশ নিয়ে চতুর্থ বিশ্বকাপের সফল আয়োজক ছিল বাংলাদেশ। এদিকে বাংলাদেশ গেমসে প্রথমবারের মতো অংশ নেবে স্কেটিং ফেডারেশন। প্রথমে 700 খেলোয়াড় নিয়ে স্কেটিং ফেডারেশন প্রস্তুত থাকলেও করোনার কারণে সংখ্যাটা নেমে এসেছে 140 জনে। আসরকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে
স্কেটাররা। 5 থেকে 9 এপ্রিল ঢাকার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশ গেমস থেকে বাছাই করা খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে চায় ফেডারেশন। সারা দেশব্যাপী সেখান থেকে আমরা বেশ কিছু প্রোডাক্ট বা প্লেয়ার আমরা তৈরি করতে সক্ষম হব। আমাদের স্কেটিং আছে, রোপ স্কিপিং আছে, 3টা ক্যাটাগরিতে আমাদের খেলা হবে। প্রথমবারের মতো গেমসে অংশ নেয় স্কেটারদের নিয়ে ব্যস্ত সময় পার করছে কোচরা। কঠোর পরিশ্রম আর অদম্য সাহস নিয়ে পারফর্ম করতে পারলে ইতিবাচক ফল আসবে, এমনটাই মনে করেন জাতীয় দলের এই দুই কোচ। বাংলাদেশ গেমসে অংশগ্রহণ করতে যাচ্ছি, বাচ্চারা সবাই ক্রেজি হয়ে সবাই চলে আসছে যে আমরা প্র্যাকটিস করব, আমরা ভালো কিছু করব। আশা করি আমরা ভালো একটা রেজাল্ট এখান থেকে বের করে নিয়ে আসবো। আমাদের ওইরকম কোনো নেগেটিভ সাইড নাই যে আমরা পারবো না। সবসময় আমরা সাফল্যের মুখ দেখেছি, এবার ইনশাল্লাহ দেখব। এদিকে দেশের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে শেয়ারটা দিয়ে পদক জিততে মুখিয়ে আছে স্কেটাররা। সবাই সবার বেস্টটা দিব এবং সবাই মেডেল পাবো। আর প্যান্ডামিক সিচুয়েশনের জন্য যেহেতু আমরা বাসায় ছিলাম, কিন্তু এতে আমাদের ফিটনেসের কোনো সমস্যা হয়নি। ফুল প্র্যাকটিসটা আমরা নিয়মিত করছি, তো আমরা অবশ্য চাচ্ছি একটা ভালো সফলতা নিয়ে আমরা করবো, স্যারদের মুখ উজ্জ্বল করব। চলতি বছরের নভেম্বরে ঢাকায় 50টি দেশের 1250 স্কেটার নিয়ে বঙ্গবন্ধু রোলবল গোল্ড কাপ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে বলে জানান ফেডারেশনের এই কর্তা। দীপু, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মুক্তিকামী বাঙালি জাতির কাণ্ডারি। রাষ্ট্র পরিচালনার শীর্ষ ব্যক্তি হয়েও বঙ্গবন্ধু ক্রীড়াকে ভালোবেসে গেছেন আমৃত্য। নিজে মাঠে খেলেছেন, উদ্বুদ্ধ করেছেন অন্যদেরও। তার হাত ধরে রচিত হয়েছে বাংলার ক্রীড়াঙ্গনের সমৃদ্ধ ইতিহাস। সাজিদ আরাফাতের রিপোর্ট। বঙ্গবন্ধুর দেশপ্রেম আর ক্রীড়াপ্রেম যেন এক ও অভিন্ন। যুদ্ধ বিধ্বস্ত দেশের শূন্য ক্রীড়াঙ্গনকে পূর্ণ করার প্রত্যয় নিয়ে তার নানামুখী পদক্ষেপ, চিন্তাভাবনা আর দূরদর্শিতা অবাক করার মতোই। দূরদৃষ্টি সম্পন্ন এই রাষ্ট্রনায়কের হাত ধরেই সুফল ভোগ করছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাওয়া আজকের বাংলাদেশের ক্রীড়াঙ্গন। পারিবারিকভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলার সঙ্গে জড়িত ছিলেন, যার শুরুটা বাবার হাত ধরেই। স্কুলে পড়া অবস্থায় ফুটবলে হাতেখড়ি হয় খোকার। এরপর ঢাকার ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। শুধু ফুটবল নয়, ভলিবল, বাস্কেটবল এবং হকিতেও ছিল তার সমান পারদর্শিতা। আমরা দেখেছি আর কি, বঙ্গবন্ধুর ওয়ান্ডারার্সের জার্সি গায়ে, ওনার গায়ে বঙ্গবন্ধু নিজে খেলতেন, বঙ্গবন্ধুর বাবা খেলতেন, বঙ্গবন্ধুর বড় ছেলে, ছোট ছেলে এবং সকলে ক্রীড়ার সঙ্গে জড়িত। স্বাধীনতা পরবর্তী ভঙ্গুর দেশ গড়ার কাজে বঙ্গবন্ধু ক্রীড়াঙ্গনকেও দিয়েছিলেন বিশেষ অগ্রাধিকার। 1972 সালে বাংলাদেশ ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি, বর্তমানে যা জাতীয় ক্রীড়া পরিষদ নামে পরিচিত। একই বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও গঠন হয় এই মহানায়কের হাত ধরে। একজন রাষ্ট্রপ্রধান হয়েও শত ব্যস্ততা সত্ত্বেও খেলার প্রতি যে অনুরাগ, তা নিঃসন্দেহে বিরল। আমাদের একটা প্লেয়ার মনেছেন, মাজা ভেঙে গেল, উনি এখান থেকে ফোন করে ওখানে ইন্ডিয়ার যত বড় ডাক্তার ছিল যে আমার ছেলে এখানে যে যত প্রকার চিকিৎসা লাগে সকল কিছু করব, ফরেন মিনিস্ট্রিকে লাগিয়ে দিল দেখার জন্য। বঙ্গবন্ধুর দেখানো পথে নতুন প্রজন্মের হাত ধরে বাংলার ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে দুর্বার গতিতে, প্রত্যাশা ক্রীড়া সংশ্লিষ্টদের। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা। কলকাতার বেকার হোস্টেলের 24 নম্বর কক্ষে থাকতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার রুমমেট ছিলেন কংগ্রেস নেতা আব্দুস সাত্তার, আর সেই আব্দুস সাত্তারের বন্ধু ছিলেন নিহার রঞ্জন চক্রবর্তী। বন্ধুর বন্ধু শেখ মুজিবুর রহমানও তাই একসময় হয়ে ওঠেন নিহার রঞ্জনের কাছের মানুষ। কলকাতার বালিগঞ্জের বাসিন্দা প্রবীণ এই কংগ্রেস নেতা ও কলকাতার নামী ব্যবসায়ী কেমন আছেন এখন, কেমনই বা ছিল বঙ্গবন্ধুর সেই কলেজ জীবন? বিশ্বজিৎ দাসের ক্যামেরায় কলকাতা থেকে সেই খবরই তুলে এনেছেন সুব্রত আচার্য। 18/43 বালিগঞ্জ রোডের 3 তলার বনিদি বাড়ির বাসিন্দার খোঁজ মিলতেই মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের প্রথম সচিব প্রেস এবং সঙ্গে ঢাকা থেকে আগত আরও একজন সংবাদকর্মীকে নিয়ে হাজির হয় সময় টেলিভিশন। বাড়ির উঠোন, সিঁড়ি থেকে চিলেকোঠায়, দেয়ালে দেয়ালে আভিজাত্যের ছাপ। দোতলায় বড় ঘরে বিশাল আকৃতির টেবিলের একপাশে বসেই কথা শুরু করি আমরা। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে যে অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানের মধ্যে আমরা আপনাদের এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেব, তিনি বঙ্গবন্ধুর বন্ধু।
কলকাতায় 1942 সাল থেকে 1947 সাল 5 বছর একসঙ্গে ছিলেন, করেছেন একসঙ্গে রাজনীতি, আড্ডা মেরেছেন কলকাতার অলিগলিতে। আমরা কথা বলে নেব সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্ধুর সঙ্গে। বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করতেই নিহার রঞ্জন চক্রবর্তী ফিরে যান 1942 সালের স্মৃতিতে। বলেন লালবাজার অভিযানের কথা, বলেন কিভাবে বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিচয় হয়েছিল, কতটা সাধারণ ছিলেন তিনি। বঙ্গবন্ধু আর উনি একই ঘরে থাকতেন। আব্দুল সাত্তার উনি কি কংগ্রেস না সিপিএম? কংগ্রেস ছিলেন। ও তো পরে আমাদের জুনিয়র। বঙ্গবন্ধু এরকম একটা রিলিজিয়াস অ্যাট দি সেম টাইম এত হিউম্যান কোয়ালিটি, অর্থাৎ এত নরম মন, ইমোশনাল, ভীষণ ছাত্র জীবনে উনি ভীষণ ইমোশনাল ছিলেন। বয়সে 2 বছরের ছোট হলেও পড়াশোনায় 2 বছরের বড় ছিলেন নিহার রঞ্জন চক্রবর্তী। বন্ধুসম হলেও বঙ্গবন্ধু বরাবরই তাকে শ্রদ্ধা করতেন, সেটি তিনি টের পান 1972 সালের যখন বঙ্গবন্ধু কলকাতায় এসেছিলেন ঠিক তখনই। ভেরি ইমোশনাল মানুষদের, আর সব খোলামেলা, যা বলতেন আবার সোজাচুটি করতেন। ছাত্রীদেরও তাই, কি ইমোশনাল আর কি খোলামেলা লোক, এবার খাঁটি বানাও, সোজা কথা। চিৎকার করে বললো আপনি চলে আসুন, আপনাকে জবাব দিতে হবে। সেখানে ইন্দিরা গান্ধীরা পাশে দাঁড়িয়ে আছে। মেহেরপুরের মুজিবনগর সরকারের শপথ নেয়ার অনুষ্ঠানে কলকাতা থেকে 20টি গাড়ি ভাড়া করে নেতা নেত্রীদের পাঠানো, মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের আশ্রয় দেয়া, মুক্তিযোদ্ধাদের সাথে ভারতীয় মিত্র বাহিনীর সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্মরণ করেন প্রবীণ এই কংগ্রেস নেতা। ওরা যাবে আর কি মুজিবনগরে। কলকাতার বালিগঞ্জের বাসিন্দা এই নিহার রঞ্জন চক্রবর্তী 100 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। বাংলাদেশের জাতির জনকের জন্মশতবর্ষ উপলক্ষে তিনি মনে করেন এই সময়টি সোনালী অধ্যায়। বঙ্গবন্ধু বেঁচে থাকলে তার সামনে গিয়ে দাঁড়িয়ে আলিঙ্গন করতেন তিনি, এমনটাই প্রত্যাশা করলেন নিহার রঞ্জন চক্রবর্তী। কলকাতার বালিগঞ্জ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চিরন্তন জাতির পিতা শেখ মুজিবুর রহমান মুজিব জন্মশতবর্ষ উদযাপনে নানা আনুষ্ঠানিকতা, 10 দিনের আয়োজনে দেশি বিদেশি শিল্পীদের মহড়া। প্রিয় বঙ্গবন্ধু, আজ তোমার জন্মদিন, আমি খুব খুশি, তুমি তো আমাদের জাতির পিতা। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নন, ছিলেন পৃথিবীময় নিপীড়িত মানুষের মুক্তির দূত বলছেন বিশ্লেষকরা। নেতৃত্ব আর চেতনায় হয়ে ওঠেন বৈশ্বিক নেতা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বিএনপি নেতা মওদুদ আহমদ। মির্জা ফখরুল ও ওবায়দুল কাদেরের শোক স্মরণ করলেন রাজনৈতিক সহকর্মীরা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।